আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? শুভ সন্ধ্যা। আজকে আমাদের একটি বিশেষ লাইভ ক্লাস নিয়ে চলে আসছি। বলেন তো আজকের টপিক কি? আজকে কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম একটা আলোচিত বিষয়, নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের জয়কলের পরিবারের পক্ষ থেকে একটি চমৎকার লাইভ ক্লাস। দ্রুত সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে যান। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তা আমাদেরকে জানিয়ে দিবেন, এবং আমার কথা কি যথেষ্ট শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা দ্রুত সময়ের মধ্যে একটু জানিয়ে দেন। কে কোথা থেকে জয়েন করছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে জয়েন করছেন তা আমাদের সাথে একটু জানিয়ে দিন। ওকে, আমরা তাহলে মেইন ক্লাসে ঢুকবো। তার আগে আমরা একটু জানতে চাচ্ছি কে কোথা থেকে জয়েন করছেন, কে কোথা থেকে আমাদের ক্লাসটি দেখছেন। ওকে, কে কোথা থেকে জয়েন করছি একটু দ্রুত সময়ের মধ্যে ভাইকে কমেন্টস করে জানিয়ে দিই। ওকে, আমাদের মনিসা জান্নাত আনিকা বলছে ময়মনসিং বাংলাদেশের সর্বশেষ বিভাগ। ময়মনসিং খুবই সুন্দর একটা জায়গা। সবাই তাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিন। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আজকের ক্লাসটি শুধুমাত্র যারা নার্সিং আছে তারা দেখবে, বাকিরা দেখবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আজকে নার্সিং ক্লাসের মধ্যে আমরা পুরো আন্তর্জাতিকের প্রাইমারি লেভেলের যে সেন্স, এই সেন্সটাকে আমরা পুরোটাকে অ্যাডজাস্ট করে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসছি। সুতরাং এটা নার্সিং, স্পেশালি নার্সিং এর বাইরে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সুতরাং কে কোথা থেকে জয়েন করছেন, এবং আপনি অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে এই ক্লাসে কি করবেন, মেনশন করে দেন, এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকেন। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করব। দেখা যাক কে কে জয়েন হচ্ছে আমাদের সাথে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে চলে যাই লাইভ ক্লাসে। ঠিক আছে, আমাদের অল ক্লিয়ার আনিকা বলছে। আমাদের সমাপ্তি আমাদের তারিকুল ইসলাম জয়েন করেছে আমাদের সাথে। সমাপ্তি জান্নাত ঢাকা থেকে আছি, আমরাও ঢাকা থেকে বলছি আপনার পাশে থেকেই। ওকে, দেখা যাচ্ছে আমাদের আনিকা বলছে আমি ক্লাস করবো কিনা কনফিউশন ছিলাম। আজকের ক্লাস করার পরে আপনি কনফিউশন থাকার কোনো ব্যাপার না, যে ক্লাসটা কি আপনার জন্য উপকারী হয়েছে কিনা। আপনি ক্লাস করার পর অবশ্যই বুঝে যাবেন ক্লাসটি করা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তারিকুল ইসলাম বলেছে বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ বন্ধু। ওকে, আমাদের সাথে কিন্তু জয়কলি পরিবারের সাথে যুক্ত হয়েছে, আপনারা যুক্ত হয়েছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই জয়কলি পরিবার আপনাদের ভর্তি প্রস্তুতিকে আরো এক ধাপ গুছিয়ে রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের অনলাইন ক্লাস রেখেছে। এই ক্লাসের উপর ভিত্তি করে আপনারা কিন্তু আমাদের বইটি আরো সহজভাবে বুঝে যাবেন, প্লাস আপনার কি হবে, ভর্তি প্রস্তুতিটা আরো বেশি গুছিয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আমাদের সাথে জান্নাতি সুলতানা যুক্ত আছে আমাদের সাথে। হেয়া বলেছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এটা কিসের ক্লাস? এটা সব বিষয়ে ক্লাস, নার্সিং থেকে শুরু করে ঢাবি অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য। এবং আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় বসতে চান, আজকে আপনার জন্য এই ক্লাসটি। ওকে, আমরা তাহলে ঢুকে যাব ক্লাসে। তাহলে আমরা ঢুকে যাই। কে কোথা থেকে জয়েন করছি আরো একবার জানিয়ে দিই। সঞ্জিত আক্তার বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। আজকে আমাদের আলোচনার টপিক কি? আজকে আলোচনার টপিক হচ্ছে পৃথিবী পরিচিতি। আজকে আমরা কি জানবো? আজকে জানবো আমরা পৃথিবী পরিচিতি, দেশ মহাদেশ। ওকে, ফার্স্ট অফ অল আমরা আজকে জানবো পৃথিবীকে নিয়ে, তারপরে পৃথিবীর মধ্যে কি আছে, দেশ আছে, মহাদেশ আছে, এগুলো নিয়ে আমরা জানবো। দেশ মহাদেশের রাজধানী, একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাজধানী। এই রাজধানীটা আমরা আজকে শেখার চেষ্টা করব। পাশাপাশি কি মুদ্রা ও আইনসভা। কি বললাম ভাইয়া? মুদ্রা ও আইনসভা। মুদ্রা ও আইনসভা থেকে কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন আসে। আইনসভা এবং মুদ্রা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা টপিক, আমরা আজকে এই টপিকটা আলোচনা করব। ওকে, এরপর আসি পার্লামেন্ট। পার্লামেন্ট বেসিক্যালি আমাদের আইনসভা যেটা, সেটাকে এক এক জায়গায় এক এক নাম, পার্লামেন্ট নামে। ওকে, আমরা আজকে সেটা দেখার চেষ্টা করব। ওকে, আমাদের সমাপ্তি জান্নাত বলছে জিকে ক্লাস হবে দেখেই জয়েন করলাম, আশা করি ক্লাসটি শেষ করলে আপনার ভালো লাগবে। ওকে, আমাদের সাথে সেলিম ভাইয়া যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে দেখি সামনে আমরা আগাবো। ওকে, তাহলে আমরা মেইন ক্লাসে ঢুকে যাই। ওকে, অনেকদিন পর আপনাকে দেখছি ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকেও আমরা অনেকদিন পরেই মনে হয় ক্লাসে পাচ্ছি। দেখেন, আজকে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখানে খুব সুন্দর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বলেন তো এই ছবিটা কিসের? বলেন তো এই ছবিটা হচ্ছে, আমরা জানি এটা পৃথিবীর ছবি। এই পৃথিবীতেই কিন্তু আমরা বসবাস করি। পৃথিবীর অধিকাংশ জায়গায় কি নীল,
পানির রং যেরকম নীল, পৃথিবীর অধিকাংশ জায়গায় নীল, এই জন্য পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে বলা হয় ভাইয়া নীল গ্রহ। ওকে, সৌরজগতের কি গ্রহ বলা হয় পৃথিবীকে? নীল গ্রহ। ওকে, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। ওকে, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। সূর্য থেকে পৃথিবী কত নিকটতম? তৃতীয়। আমরা জানি প্রথমে আছে কে? বুধ, বুধের পরে কে? শুক্র, শুক্রের পরে পৃথিবী। তার মানে সূর্য থেকে পৃথিবী কততম নিকটতম গ্রহ? সূর্য থেকে পৃথিবী হচ্ছে তৃতীয় নিকটতম গ্রহ, তৃতীয় নিকটতম গ্রহ। ওকে, এবং আমরা এরপরে কে আছে? বুধ, শুক্র, পৃথিবী, তারপর আছে মঙ্গল, তারপর আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই যে সৌরজগতের 8টা গ্রহ, এই 8টা গ্রহ কিন্তু কে কততম এটা নিয়ে কিন্তু বারবার কনফিউশন আপনাদের মধ্যে থেকে যায়। সো আমাদের পৃথিবী হচ্ছে কততম? তৃতীয় নিকটতম গ্রহ। ওকে, তারপর আমরা দেখি আয়তনে সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ। পৃথিবী কত? আয়তনের দিক থেকে সৌরজগতের 5ম, এবং আমাদের দূরত্বের দিক থেকে তৃতীয়। দূরত্বের দিক থেকে কে? তৃতীয়, এবং আয়তনের দিক থেকে কততম? 5ম। এই দুটা নিয়ে যেন কনফিউশনটা আপনাদের না লাগে। আয়তনে হচ্ছে আয়তনে হচ্ছে আমাদের তৃতীয়, আয়তনে 5ম এবং দূরত্বের দিক থেকে তৃতীয়। ওকে, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে বলছেন। কিশোরগঞ্জে আমি ক্লাস নিতে যাই, সো আমার স্টুডেন্ট, থ্যাংক ইউ। এবং হচ্ছে আরেকটা ব্যাপার, ক্লাসটি যে যেখান থেকে দেখেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনারা জানেন আমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ দিয়ে থাকি। সো ক্লাসটি শেয়ার করে দিয়ে আমাদের পেজে, অথবা যদি আপনারা আমাকে নক দেন তাহলে আমরা আপনাকে কি করব? আমরা আপনাকে কি করব? ক্লাসের পিডিএফটা প্রোভাইড করতে পারবো। ওকে, আমরা তাহলে ক্লাসের দিকে ঢুকি। এখন দেখেন, আয়তনে সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহের নাম কি বললাম ভাইয়া? আয়তনে সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ হচ্ছে পৃথিবী। ওকে, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। আমরা একটু আগে দেখিয়েছি এই যে মোট টোটাল পৃথিবীটা, এই পৃথিবীটার রং কেমন? নীল। কারণ আমরা জানি পৃথিবীর অধিকাংশ জায়গায় কি? পানি। এই পানি থাকার কারণে পৃথিবীটা হচ্ছে বেসিক্যালি একটা নীল গ্রহ। ওকে, সৌরজগতের নীল গ্রহ বলা হয় হচ্ছে পৃথিবীকে। আমাদের আচ্ছা, একজন বলছে ভাই আপনাকে অনেক সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগার চাইতে আজকের ক্লাসটা বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে ক্লাস করেন। ওকে, আমরা তাহলে দেখি সূর্যকে প্রদক্ষিণ করতে, দেখেন খুব সুন্দর একটা কথা, সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই টপিকটা আমরা কম বেশি সবাই জানি। ওকে, এখন আপনাদের কাছে একটা কমন, মানে বোঝার জন্য একটা কমন একটা ব্যাপার আপনি বুঝবেন, সেটা হচ্ছে কি, যে আমরা জানি 365 দিনে হচ্ছে 1 বছর। মানে সূর্যকে প্রদক্ষিণ করতে যেই গ্রহেরই যতদিন সময় লাগে ওইটা হচ্ছে ওই গ্রহের 1 বছরের সমান দিন। হ্যাঁ, যেহেতু পৃথিবীর লাগে 365 দিন, তার মানে হচ্ছে পৃথিবীতে 1 বছর হচ্ছে 365 দিন। ওকে, কিন্তু ঝামেলা কোথায়? এই যে 5 ঘন্টা 48 মিনিট যেটা হচ্ছে অতিরিক্ত থেকে যায়, এটা কাইন্ড অফ 6 ঘন্টার মতো, প্রায় 6 ঘন্টা। ওকে, এই যে প্রতি বছর 6 ঘন্টা করে বাড়তেছে, এই বছর 6 ঘন্টা বাড়লো, পরের বছর 6 ঘন্টা বাড়বে, তারপরের বছর 6 ঘন্টা বাড়বে, তারপরের বছর যখন 6 ঘন্টা বাড়বে, 4 বছরে 6 6 6 6 4 6 24, 4 বছরে কত ঘন্টা বাড়বে? 24 ঘন্টা। 24 ঘন্টা কয় দিন? একদিন। এই জন্য এই যেহেতু 365 দিন প্লাস পরের 6 ঘন্টা আছে, এই 6 ঘন্টা বাড়তে বাড়তে 4 বছর পরে দেখবেন আমাদের বছরের সাথে একটা দিন অতিরিক্ত যোগ হয়। এই জন্য ওই বছরটাকে কি বছর বলে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের রওশন বলছে আসসালামু আলাইকুম ভাই। ও আচ্ছা, রওশন আমার ফ্রেন্ড, থ্যাংক ইউ। ওকে, আমাদের মারিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জানিয়ে দেন এই যে 366 দিনে হচ্ছে 1 বছর হয়, এটা কোন বছরে? ওকে, আমাদের মনীষা জান্নাত আনিকা বলছে লিপ ইয়ার। হ্যাঁ, অবশ্যই লিপ ইয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের নাজমুল ইসলাম নাহিদ বলছেন লিপ ইয়ার। হ্যাঁ, লিপ ইয়ার যেটা, সেটা হচ্ছে আমি কি বললাম, লিপ ইয়ারে হয় আমাদের 365 দিন না, ওই বছরে একদিন বেশি হয়। এবং আমরা জানি যে স্বাভাবিকভাবে 4 বছর পর পরই লিপ ইয়ার আসে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার একটা ফ্রেন্ডের জন্মদিন ফেব্রুয়ারির 29 তারিখ। ওকে, আমরা জানি হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ হয় সাধারণত, এবং লিপ ইয়ার যে বছর হয় সে বছরে একদিন বাড়ে 29 তারিখ। তো ওই ফেব্রুয়ারি 29 তারিখ যেহেতু ওর জন্ম, এই জন্য ওর হচ্ছে বার্থডে আসে কত বছর পর পর? 4 বছর পর পর ওর জন্মদিন আসে। ওকে, সো এটা একটা কিন্তু বেশ আনকমন একটা ব্যাপার। আমরা তাহলে সামনের দিকে আগাই। ওকে, লিপ ইয়ার, থ্যাংক ইউ। অনেকেই কিন্তু উত্তর করছে লিপ ইয়ার। ওকে, তাহলে আমরা দেখি মোট দেশ আছে কয়টা? দেশ সংখ্যা
মোট দেশ সংখ্যা হচ্ছে 195টি। পৃথিবীতে মোট দেশ সংখ্যা কয়টি? পৃথিবীতে মোট দেশ সংখ্যা হচ্ছে 195টি। আমরা কিন্তু এটা জানি, আগের ক্লাসগুলোতে কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম। ওকে, তারপর আজকে জানিয়ে দিচ্ছি পৃথিবীতে মোট দেশ হচ্ছে 195টি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক কেয়ার করে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? এখন দেখি পৃথিবীতে মোট 7টি মহাদেশ। পৃথিবীতে মোট মহাদেশ কয়টি? পৃথিবীতে মোট মহাদেশ হচ্ছে 7টি। মহাসাগর আছে কয়টি? মহাসাগর আছে 5টি। এটা নিয়ে যেন কখনো ঝামেলা না হয়। পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টি, মহাসাগর হচ্ছে 5টি। হ্যাঁ, এই টার্মটা নিয়ে যেন কখনো কনফিউশন না লাগে। ওকে, আমাদের সাথে সুমাইয়ার সাথী সহ আরো অনেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সকলকে। আমরা তাহলে সামনের দিকে একটু আগাবো। তাহলে এই পুরো ব্যাপারটা বোঝা গেছে? পুরো ব্যাপারটা তাহলে আমরা বুঝতে পেরেছি। পুরো ব্যাপারটা কি বললাম আমি? কি বললাম পুরো ব্যাপারটা সম্পর্কে? ওকে, ঠিক আছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পৃথিবীটা হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, আয়তনে সৌরজগতের থেকে 5ম বৃহত্তম গ্রহ। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আর কি বললাম? সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। মোট দেশ সংখ্যা, পৃথিবীতে মোট দেশ সংখ্যা আছে 195টি। মোট মহাদেশ আছে 7টি, 5টি আছে হচ্ছে মহাসাগর। 5টি আছে কি? মহাসাগর। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে আগাবো। স্বাধীন দেশের সংখ্যা, সমাপ্তি জান্নাত বলছে স্বাধীন দেশের সংখ্যা 193টি। না, স্বাধীন দেশের সংখ্যা 193টি না, পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195টি। ওকে, এবং জাতিসংঘের সদস্য আছে 193টি। এই ব্যাপারটা যেন কখনো ভুল না হয়। স্বাধীন দেশ 195, এর মধ্যে 2টা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য না। সেই 2টা দেশ, 2টাই ইউরোপ মহাদেশে। একটা দেশের নাম হচ্ছে কসোভো, আর একটা দেশের নাম কি? আরেকটা দেশের নাম হচ্ছে আমাদের ভ্যাটিকান সিটি। এই 2টা দেশ স্বাধীন, কিন্তু এখন পর্যন্ত 2টা দেশ জাতিসংঘের সদস্য পদ হতে পারে নাই। ওকে, মহিমা জান্নাত বলছে না না। আচ্ছা, আমাদের জুবাইর বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর আমার স্টুডেন্ট, খুবই কাছের, ওয়ান অফ দ্য মোস্ট, আমার সব থেকে বলা চলে সব থেকে প্রিয় স্টুডেন্ট জুবাইর। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে সেলফ টেস্ট, একটা আপনাদের জন্য সেলফ টেস্ট রেখেছি। সবুজ গ্রহ বলা হয় কাকে? এটার উত্তর জানতে চাই আমি। সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি নাকি ইউরেনাস? আমরা এই ব্যাপারটা জানতে চাই। আব্দুল হাই বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দ্রুত সময়ের মধ্যে কমেন্টসে জানান পৃথিবী, আমরা বলি সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ বলা হয় কাকে? আমাদের তাহমিনা আক্তার বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ক্লাসটি শেয়ার করে দিয়ে আমাদের মেইন পেজে, অথবা আপনারা যদি আমাদের আইডিতে যদি আপনারা নক দেন তাহলে আমরা আপনাকে প্রোভাইড করব। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে অনেকেই কিন্তু উত্তর করছে, আমরা দেখি উত্তর। সবাই বলছে এ। কি ব্যাপার? আমাদের মনীষা বলছে, মনীষা আক্তার আনিকা বলছে ঘ, মানে হচ্ছে ইউরেনাস। আমাদের আশা মিম বলেছে, আমাদের কিন্তু অনেকেরই ভুল হচ্ছে দেখা যাচ্ছে। কেন ভুল হওয়ার কারণ কি? আমি তো সেটাই বুঝলাম না। ভুল হওয়ার কারণ কি? ওকে, এফএমএমসি থেকে বলছে, ফরিদপুর মুসলিম মিশন কলেজ। ওকে, ভুল হওয়ার তো কোনো কারণে দেখছি না। এই দেখেন, এর মধ্যে এই যে পৃথিবীকে বলা হয় কি গ্রহ? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নীল, এই ভুলটা করবেন, এই জন্য আমি কোশ্চেনটা দিছি। পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। একটু আগে আমি কিন্তু দেখাইছি পৃথিবীটা নীল, পৃথিবীর পানিগুলো নীল। এই নীলের হওয়ার কারণে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। মঙ্গলকে কি বলা হয়? বুধ শুক্র পৃথিবী। আমাদের এই যে আমাদের বুধ শুক্র পৃথিবী আছে না, এর পৃথিবীর পাশে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের পরবর্তীতে। শুক্রকে বলা হয় লাল গ্রহ। আর এই বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ। শুক্র হচ্ছে কি বললাম? শুক্র হচ্ছে ভাইয়া লাল। হ্যাঁ, শুক্র হচ্ছে লাল। বৃহস্পতি সব থেকে বড় গ্রহ। ওকে, এরপরে আমরা আসতেছি ইউরেনাস। এই ইউরেনাসকে বলা হয় ভাইয়া সবুজ গ্রহ। সবুজ গ্রহ। ইউরেনাসকে কি বলে? সবুজ গ্রহ। ইউরেনাসকে বলা হচ্ছে সবুজ গ্রহ। তার মানে যারা কনফিউশনে ছিলেন লাল গ্রহ কোনটা, সবুজ গ্রহ কোনটা, নীল গ্রহ কোনটা, এটা কিন্তু আমরা বুঝলাম। পৃথিবী হচ্ছে নীল গ্রহ, আমাদের শুক্র হচ্ছে লাল গ্রহ, এবং আমাদের ইউরেনাস হচ্ছে কি? ইউরেনাস হচ্ছে ভাইয়া সবুজ গ্রহ। তার মানে এইটা যেন কখনো ভুল না হয়। ওকে ভাইয়া, মেডিকেলের জন্য এই এমসিকিউ গুলা পড়লে হবে? মেডিকেলের জন্য অবশ্যই আপনি এমসিকিউ গুলা পড়বেন, ক্লাস করেন। মেডিকেলের জন্য তো আমাদের ইন্টারন্যাশনাল টপিক থাকে না, মেডিকেলের জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশ টপিক থাকে। আমাদের মেডিকেলের জন্য মেডিজিকে আছে, অবশ্যই বইটি পড়লে আশা করি সর্বোচ্চ কমন পড়বে আপনার। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাবো। ওকে, আমাদের হচ্ছে তার মানে সবুজ গ্রহ বলা হয় কোনটাকে? সবুজ গ্রহ হচ্ছে আমাদের
ইউরেনাস। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাবো। এখন যেটা দেখি, এখন হচ্ছে এটা পুরো পৃথিবীর ম্যাপ। এই পুরো পৃথিবীর ম্যাপের মধ্যে থেকে কোনটা কোন মহাদেশ, আমরা মহাদেশ নিয়ে একটু আগে বলছি, কথা বলবো মহাদেশ নিয়ে, যেহেতু কথা বলবো, এইটা হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। ওকে, মহাদেশ ব্যাপারটা, কনসেপ্টটা কোত্থেকে আসে? স্বাভাবিকভাবে পুরো পৃথিবী তো হিউজ, এত বড় পৃথিবীকে আমাদের তো কনসেপচুয়ালাইজ যখন করব, তখন স্বাভাবিকভাবে আমাদের পুরো পৃথিবীটাকে যদি আমরা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত না করি, পুরো পৃথিবীকে এক ভাগে বিভক্ত করে আমাদের মানে বোঝাটা একটু ঝামেলা হয়ে যায়, যার জন্য ভৌগোলিক আমাদের ব্যবধানের ক্ষেত্রে লক্ষ্য করে পৃথিবীটাকে আমাদের 7টি মহাদেশে ভাগ করা হয়। এই 7টা মহাদেশের মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে এশিয়া। ওকে, পৃথিবীর সবথেকে বড় মহাদেশ, তার নাম হচ্ছে ভাইয়া এশিয়া। এরপরে আমরা যেটা দেখছি, এটার নাম হচ্ছে ইউরোপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইউরোপ। এরপরে যেটা আছে, এটার নাম হচ্ছে আমাদের আফ্রিকা। তার মানে আমরা পেলাম এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এইদিকে কে আছে? এদিকে আছে উত্তর আমেরিকা, তার নিচে আছে কি দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা, তার নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। এইখানে আছে আমাদের ওশেনিয়া। এখানে কি আছে? ওশেনিয়া মানে অস্ট্রেলিয়া, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। এইখানে আছে এন্টার্কটিকা। ওকে, এন্টার্কটিকা। তার মানে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা মহাদেশের নাম কিন্তু ভাই আমরা পেয়ে গেলাম। কি কি? একটা হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়ার হচ্ছে এন্টার্কটিকা। এই মহাদেশ হচ্ছে আমাদের মোট 7টা মহাদেশ। এই 7টা মহাদেশ মিলেই হচ্ছে আমাদের পৃথিবী। এর মধ্যে আয়তন এবং জনসংখ্যায় সবথেকে বড় হচ্ছে এন্টার্কটিকা। ওকে, এবং হচ্ছে আমাদের আয়তন এবং সবথেকে বড় হচ্ছে এশিয়া। এন্টার্কটিকা একটু ব্যতিক্রমধর্মী। এন্টার্কটিকা ব্যতিক্রমধর্মী কেন বললাম? কারণ এন্টার্কটিকাতে কিন্তু কোনো নাগরিক বসবাস করে না। এন্টার্কটিকার কি নাই? নিজস্ব কোনো নাগরিক নাই। এন্টার্কটিকার নিজস্ব কোনো নাগরিক নাই, কিন্তু এন্টার্কটিকাতে কিন্তু মানুষ থাকে। ওকে, মানুষ বসবাস করে কিন্তু কোনো নাগরিক নাই। কেন নাগরিক নাই? কারণ এইখানে কোনো গভর্নমেন্ট নাই। ওকে, এইখানে কোনো সেনাবাহিনী নাই। এইখানে থাকার মতো, স্থায়ীভাবে থাকার মতো কেউ নাই, কারণ এই পরিবেশের সাথে সে কখনোই নিজেকে মানিয়ে রাখতে পারবে না। এই জন্য এখানে কি নাই? যেহেতু সরকার নাই, যার জন্য এখানে কোনো নাগরিক নাই। তবে এইখানে কিন্তু মানুষ বসবাস করে। মানুষ কি বললাম? বসবাস করে। এখন মানুষ বসবাস করে কিভাবে? কারণ এইখানে কিন্তু অনেক বিজ্ঞানী যায় তারা রিসার্চের কাজের জন্য। অনেকেই আছে যারা যায় হচ্ছে মানে পর্যটনের জন্য, ঘুরতে যায়। ঠিক আছে, অনেক বিভিন্ন ধরনের ট্যুরে যেতে চায়, যারা একটু বেশি অ্যাডভেঞ্চারাস থাকে তারা এখানে যেতে চায়। তো এই সব জায়গায় আমাদের এই এন্টার্কটিকা মহাদেশে কি থাকে না? এন্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ থাকে না। তবে স্বাভাবিকভাবে এইখানে কয়েক ধরনের প্রাণী থাকে। একটাই যেরকম মানুষের মতো কোট টাই পরা এক মানুষের মতো হাঁটে, এরকম একটা পাখি হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি যদি আপনি দেখেন তাহলে দেখবেন মনে হবে কোট টাই পরে রয়েছে, খুব সুন্দরভাবে আমাদের বরফের উপর দিয়ে হাঁটতেছে, সেটা হচ্ছে পেঙ্গুইন পাখি। এই আমাদের এন্টার্কটিকা পাওয়া যায়। এরপর একটা মাছ আছে সিল মাছ। হ্যাঁ, এই সিল মাছ কোথায় পাওয়া যায়? এই এন্টার্কটিকা মহাদেশে পাওয়া যায়। এরপর এক ধরনের ভাল্লুক পাওয়া যায়। ওকে, সাদা ভাল্লুক। সেই সাদা ভাল্লুকটা কোথায় পাওয়া যায়? খুবই হিংস্র। সেই সাদা ভাল্লুকটাও কিন্তু আমাদের এই এন্টার্কটিকায় পাওয়া যায়। ওকে, এরপরে আমাদের বাকি মহাদেশগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এন্টার্কটিকা মহাদেশ নিয়ে আমাদের দু একটা কথা এখানে আমরা শেষ করলাম। তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। ওকে, আমরা তাহলে সামনের দিকে একটু আগাবো। ওকে, এবং আরেকটা জিনিস, কোন মহাদেশে দেশ সংখ্যা কয়টা, স্বাধীন দেশ সংখ্যা কয়টা? এই এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে কয়টা? 44টা। ওকে, কয়টা? 44টা। এরপর আমাদের ইউরোপে আছে কয়টা? ওকে, এই ব্যাপারটা আমরা সামনে একটু আকারে দিয়ে দিচ্ছি। সামনে আমরা একটা একদম পুরা চার্ট আকারে দিয়ে দিচ্ছি। এশিয়া মহাদেশে স্বাধীন দেশ সংখ্যা হচ্ছে 44টা, আফ্রিকাতে 54টি, উত্তর আমেরিকায় 23টি, দক্ষিণ আমেরিকায় 12টি, ইউরোপে হচ্ছে 48টি, ওশেনিয়ায় 14টি এবং এন্টার্কটিকাতে একদম 00। এন্টার্কটিকাতে কোনো দেশ সংখ্যা নেই। ওকে, এরপরে আমরা সামনের দিকে একটু আগাবো। সামনের দিকে যেটা দেখবো এখন, এখান থেকে একটা জিনিস আপনাদের দেখতে হবে, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে দেশ আছে কয়টা? 54টি। আফ্রিকা মহাদেশে দেশ আছে কয়টা? 54টি। সো এই 54টি দেশ যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেশের হিসাবে সবথেকে বড়, দেশের হিসাবে সবথেকে বেশি। কোনটা? আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ হচ্ছে দেশ হিসেবে সবথেকে বেশি। ওকে, এবং সবথেকে আমাদের কম যেটা এন্টার্কটিকা। এন্টার্কটিকা তো বেসিক্যালি আমাদের দেশ নাই, তো এই জন্য কম ধরা হয় হচ্ছে আমাদের এই দক্ষিণ আমেরিকাকে। কম ধরা হয় কোনটাকে? দক্ষিণ আমেরিকা। আমাকে সাদিয়া আফরিন বলেছে আসসালামু আলাইকুম। ওকে, আমাদের রুদ্র বলছে পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনা নিয়ে পরে কিছু একটা বলছে। ওকে, আমাদের যাই হোক দেখি, সেটা হচ্ছে কি বললাম, আমাদের আফ্রিকা মহাদেশে দেশ সংখ্যা 54টি। ওকে, এরপর দক্ষিণ আমেরিকার দেশ সংখ্যা হচ্ছে 12টি,
অ্যান্টার্কটিকা মহাদেশের দেশ সংখ্যা হচ্ছে 00টি। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে, সামনের দিকে আগাই। ওকে, একটা খুব সুন্দর একটা তথ্য দিয়েছে একজন নোহা জামান। আরেকটি মহাদেশ ছিল বলতে আরেকটা প্রস্তাবিত মহাদেশ, পৃথিবীতে যদি কোনো অষ্টম মহাদেশ হয় তাহলে তার নাম হবে জিল্যান্ডিয়া, ঠিক আছে। ওই নিউজিল্যান্ড সহ আরো পাশের কিছু জায়গা নিয়ে গঠন করা হবে কি জিল্যান্ডিয়া মহাদেশ। ওকে, যেহেতু আমরা সামনের দিকে তাহলে একটু আগাবো। ওকে, একটা সেলফ টেস্ট আপনাদের জন্য। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোনটি? আমরা একটু ম্যাপ থেকে দেখে আসি। এই যে উত্তর আমেরিকা, এই যে হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এই দুটো জিনিস পৃথক হয়েছে এই যে এখানে খুব সুন্দর একটা খালের মাধ্যমে, ঠিক আছে। এই খালের মাধ্যমে এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর যুক্ত হয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পৃথক হয়েছে। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি সেটাই আমরা এখানে সেলফ টেস্টে জানতে চেয়েছি। সেটার নাম কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ওকে, কমেন্টস একটু পড়ার চেষ্টা করি কে কি লিখছে। আমাদের সাদিয়া সুলতানা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজকে ফার্স্ট ক্লাস করতেছি। ওকে, আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, আশা করি আজকের ক্লাস করলে নেক্সট থেকে এই ক্লাসের জন্য আপনি অধীর আগ্রহে বসে থাকবেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সামনের দিকে আগাই, দেখি এটার উত্তর কে কি দেয়। নাসরিন বলেছে এ, এরপরে মারিয়া আক্তার বলেছে ঘ, এরপরে তাহমিনা আক্তার বলেছে ক। এরপরে আমাদের আচ্ছা আমাদের আরো মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। আমি আবারও বলছি, ক্লাসটি আপনি অবশ্যই কি করবেন, মেনশন করে দিবেন এবং ফ্রেন্ডদেরকে, এবং ক্লাসটি করে শেয়ার করে দিয়ে আপনি যদি এর জন্য পিডিএফ, যদি আপনার এই ক্লাসের ফুল ক্লাসের পিডিএফ লাগে আমাদের পেজে নক করবেন, অথবা আমাকে নক করলেও আমি আপনাকে পিডিএফটা প্রোভাইড করব। ওকে, আমরা সামনের দিকে তাহলে আগাই। উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই যে উত্তর আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা, এই দুটাকে পৃথক করেছে এখানে একটা খাল, তার নাম হচ্ছে পানামা খাল। কি বললাম, কি খাল? পানামা খাল। এই যে পানামা খাল, এই পানামা খাল কি করেছে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। সাজ্জাদ বলেছে ভাইয়া, সাজ্জাদ আমার ছোট ভাই, মজা করছে। ওকে, দেখি আমরা তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোনটা? পানামা খাল। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আপনাদের জন্য আরো একটা সেলফ টেস্টের উত্তরটা আমি দেখতে চাই। উত্তর, কোন প্রাণীটি অ্যান্টার্কটিকা মহাদেশে পাওয়া যায়? সিল মাছ, সাদা ভাল্লুক, পেঙ্গুইন নাকি সবগুলো? কোনটা? একটু দ্রুত কমেন্টস করেন, কোনটা পাওয়া যায় আমরা একটু দেখতে চাই। কোন প্রাণীটি অ্যান্টার্কটিকা মহাদেশে পাওয়া যায়? ওকে, এই ক্লাসে মাত্র 29টি শেয়ার হয়েছে। এই ক্লাস তো পুরোটা কন্টিনিউ করা যাবে না, একটু দ্রুত দয়া করে ক্লাসটি শেয়ার করে দেন তো। শেয়ার করে দিলে কিন্তু আপনার আইডিতে থাকবে, আদারওয়াইজ কিন্তু এই ক্লাসটি আমরা জয়গুলির পেজে যদি আপনি যান তাহলে দেখবেন যে অনেক পিছনে পড়ে গেছে, আপনি আর খুঁজে পাবেন না। মারিয়া আক্তার বলেছে ঘ, বৃষ্টি আক্তার বলেছে ঘ, নেহারুন, আমাদের নেসা বলছে, মনীষা বলছে, নাজমুল বলছে, বৃষ্টি বলছে, মনিরা বলছে, তাহমিনা বলছে, এরপরে সাইমা বলছে। সকলকে অনেক থ্যাংক ইউ। আমাদের সাদিয়া বলছে, আব্দুল হাই বলেছে। সবার উত্তর ঠিক হয়েছে, উত্তর হবে ঘ সবগুলো। তার মানে হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশে সিল মাছ পাওয়া যায়, অ্যান্টার্কটিকা মহাদেশে সাদা ভাল্লুক পাওয়া যায়, অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইনও পাওয়া যায়। তার মানে সবগুলোই পাওয়া যাচ্ছে এখানে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আরেকটু আগাই। তার মানে এখানে কিন্তু আমরা সবই পাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। এইটা দেখতে পাচ্ছি পৃথিবীতে যতগুলো মহাদেশ আছে, এই মহাদেশগুলো নিয়ে আমরা একটু ইন্ডিভিজুয়াল আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীর সবথেকে বড় মহাদেশ, তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। পৃথিবীর সবথেকে বড় মহাদেশ, তার নাম কি? তার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। ওকে, এশিয়া মহাদেশ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এশিয়া মহাদেশ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এশিয়া মহাদেশকে যদি আমরা একটু লার্জ স্কেল করি, মানে একটু বড় করি, তাহলে ম্যাপটা এরকম চলে আসে পুরো এশিয়া। এই এশিয়া মহাদেশ যেহেতু পৃথিবীর সবথেকে বড় মহাদেশ আয়তন এবং জনসংখ্যায়, এই এশিয়া মহাদেশকে বোঝার জন্য আমাদের কয়েকটা পার্টে বুঝতে হবে। এশিয়া মহাদেশটাকে কয়েকটা পার্টে বিভক্ত করা হয়েছে। সেই পার্টগুলো কি? প্রথমেই আমরা আসি একদম সর্বপূর্বের যেটা, এটাকে বলে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া। ওকে, ফার ইস্ট অথবা দূরপ্রাচ্য অথবা কি বললাম, পূর্ব এশিয়া। এরপরে আমাদের যে দক্ষিণ দিকে যেটা, সেটা হচ্ছে সাউথ
এশিয়া। দক্ষিণ পূর্ব দিকে যেটা এই যে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব দিকে যেটা সেটাকে বলা হয় সাউদার্ন ইস্ট। ওকে, সাউথ ইস্ট দক্ষিণ এশিয়া, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব এশিয়া। এরপরে আমরা আসবো মিডল ইস্ট মানে মধ্য এশিয়া। আর মিডল ইস্ট বলতে আমাদের মধ্যপ্রাচ্য, এটা আমাদের পশ্চিম এশিয়া। এবং সেন্ট্রাল এশিয়া যেটা, এটা মধ্য এশিয়া। তার মানে এশিয়ার আমরা মোট 5টা অংশ পাচ্ছি। একটা হচ্ছে পূর্ব এশিয়া, একটা হচ্ছে আমাদের মধ্য এশিয়া, একটা হচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, আরেকটা পাচ্ছি দক্ষিণ এশিয়া, আর একটা পাচ্ছি কি আমাদের সাউথ ইস্ট এশিয়া। এর মধ্যে এই যে খুব সুন্দর করে একটা খণ্ড দেওয়া, এই খণ্ডটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশ। তাহলে এটা কোন এশিয়ার মধ্যে? এটা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে। ওকে, কোন এশিয়ার মধ্যে? সাউথ এশিয়ার মধ্যে। আর শেখ রিয়াজ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়াজ। এরপর ঠাকুরগাঁও থেকে দেখছে তাসমিন। এরপর আব্দুল হাই বলছে পাবনা থেকে। থ্যাংক ইউ সকলকে। আমাদের তার মানে আমরা দেখতে পাচ্ছি পুরো এশিয়া মহাদেশকে আমরা 5টা অংশে বিভক্ত করছি। কোনটা? একটা পূর্ব এশিয়া বা পূর্ব এশিয়াকে বলা হয় দূরপ্রাচ্য। উত্তর এশিয়া উপর দিকে, আমাদের এই উত্তর এশিয়া যেটা সেটাকে বলা হয় হচ্ছে মধ্য এশিয়া। আমাদের এই দিকে যেটা পশ্চিম দিকে, এটাকে বলে পশ্চিম এশিয়া বা মিডল ইস্ট। দক্ষিণ দিকে যেটা সেটা সাউথ এশিয়া, এবং দক্ষিণ পূর্ব দিকে যেটা এটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া। ক্লিয়ার? এই 5টা এশিয়ার 5টা অংশ। ওকে, আমাদের সাথে সাব্বির রুমনও যুক্ত হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড। দেখা যাক আমরা তাহলে সামনের দিকে আগাই। তার মানে আমরা এশিয়ার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ায় দেশ হচ্ছে 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ হচ্ছে 11টা, দূরপ্রাচ্যে দেশ হচ্ছে 5টা, মধ্য এশিয়ায় দেশ হচ্ছে 6টা, আর পশ্চিম এশিয়ায় দেশ কয়টা? পশ্চিম এশিয়ায় দেশ হচ্ছে আমাদের 14টা। তার মানে এই দেশগুলোকে নিয়ে এখন আমরা যদি বিস্তারিত পড়ি তাহলে কিন্তু আমরা পুরো এশিয়া মহাদেশটা আমাদের কভার হয়ে যাবে। ক্লিয়ার? এই দেশগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়া, পুরো দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ার পুরো মানচিত্র। এই দক্ষিণ এশিয়াকে বুঝতে হলে যত দক্ষিণ এশিয়া, তাহলে দেশ কয়টা পেজ বলেছি একটু আগে? দেশ বলেছি 8টা। এই 8টা দেশ নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। এই 8টা দেশকে মনে রাখার জন্য খুব সুন্দর একটা শর্টকাট সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে NIPA, নিপা MBBS। নিপা কি? MBBS। আমরা যেহেতু বিএসসি নার্সিং সহ বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এর জন্য পড়াচ্ছি, নার্সিং এর একটা পার্ট হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতি। নার্সিং এর এই পুরো ক্লাসটি নেওয়া হচ্ছে আমাদের এই জয়কলির আমাদের BCS নার্সিং 8 যেটা, এই বই থেকে। সুতরাং এই বইটি আপনারা অবশ্যই কালেক্ট করে আপনারা কি করবেন? নার্সিং এর ভর্তি প্রস্তুতিকে আরো বেশি গুছিয়ে রাখতে পারেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা সূত্র, নিপা হচ্ছে MBBS। এই নিপা MBBS এর মাধ্যমে আমরা সবগুলা দেশকে পড়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল এনে কোনটা? এনে হচ্ছে, আমরা এখান থেকে দেখি, এনে হচ্ছে এই যে নেপাল। বাংলাদেশ এবং নেপালের আয়তন কিন্তু প্রায় সেম। ওকে, বাংলাদেশ এবং নেপাল, এই নেপালও কিন্তু বাংলাদেশের সাথে কাছাকাছি। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ এবং নেপালের দূরত্ব কিন্তু খুবই কম। এই মাঝখানে যেটা, এটাকে এই ছোট্ট একটা জায়গা, এটাকে বলা হয় আমাদের চিকেন নেক। কি বলে? এই যে বাংলাদেশ এবং এই যে নেপাল, এই বাংলাদেশ এবং নেপালের মাঝখানে ছোট্ট একটা জায়গা, এটাকে বলা হয় চিকেন নেক, ভারতের চিকেন নেক। ওকে, চিকেন নেক। এরপরে আইতে কোনটা? আইতে হচ্ছে এই যে বড় জায়গাটা ইন্ডিয়া। আইতে হচ্ছে আমাদের ইন্ডিয়া, আইতে হচ্ছে ইন্ডিয়া। এরপরে পিতে কোনটা? পিতে হচ্ছে এই ইন্ডিয়ার পাশে পাকিস্তান, যার আন্ডারে আমরা ছিলাম 1971 সালের আগে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমরা এই পাকিস্তানের উপনিবেশ ছিলাম। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এতে কোনটা? এই পাকিস্তানের এই পাশে আফগানিস্তান, খুবই বড়, খুবই সুন্দর একটা জায়গা আফগানিস্তান। ওকে, এই আফগানিস্তান। এরপরে এম এ কোনটা পাবো? এম এ হচ্ছে আমাদের, এম এ হচ্ছে কোনটা? মালদ্বীপস। এম এ কোনটা? এম এ হচ্ছে আমাদের মালদ্বীপস। মালদ্বীপস কিন্তু খুবই ছোট, যার জন্য আমাদের পুরো এই জায়গাটায় আসে না। এই যে আমাদের ভারত মহাসাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ হচ্ছে মালদ্বীপস খুবই ছোট। আমাদের এশিয়ার সবথেকে, এশিয়ার আয়তন এবং জনসংখ্যার সবথেকে ছোট দেশের নাম হচ্ছে আমাদের এই মালদ্বীপস। ওকে, মালদ্বীপস। এরপরে আমরা যেটা পাবো বিতে কোনটা? বিতে স্বাভাবিকভাবে আপনার দেশ আমার দেশ, আপনার দেশ আমার দেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ। ওকে, এই বিতে হচ্ছে বাংলাদেশ। পরের বিতে কোনটা? পরের বিতে হচ্ছে ভুটান। পরের বিতে কি টান? ভুটান হচ্ছে আমাদের পরের বি। তার শেষে এসে কোনটা? এসে হচ্ছে আমাদের এই, এসে হচ্ছে আমাদের কোনটা? এসে হচ্ছে আমাদের এই শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা, ভারত মহাসাগরের মধ্যে একটা জায়গা, তার নাম কি? শ্রীলঙ্কা। তার মানে আমরা মোট দেশ পাচ্ছি কয়টা? 8টা। এনে হচ্ছে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। এমে হচ্ছে মালদ্বীপস, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসে শ্রীলঙ্কা। মোট দেশ হচ্ছে কয়টা? 8টা। মোট দেশ পেলাম কয়টা? 8টা। ওকে, চিকেন নেক ভারতের গলার কাটা, আসলে ভারতের গলার কাটা না,
এই চিকেন নেক, আমরা জানি ভারত কিন্তু এত বড়, ওকে। এইদিকে আছে ভারতের মোট 7টা রাজ্য, এটাকে বলা হয় 7 সিস্টার্স। এই 7 সিস্টার্স কি ভারত থেকে আলাদা হয়ে যেতে চায়। এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা মুরগির গলার মতো, হ্যাঁ, এই মুরগির গলার মতো হওয়ার কারণে এই জায়গাটাকে, এই ছোট্ট জায়গাটাকে বলা হয় চিকেন নেক, ওকে। চিকেন মানে মুরগি, নেক মানে হচ্ছে গলা, মুরগির গলা, ঠিক আছে, মুরগির গলা, কেমন। তাহলে আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাহলে আমরা একটু আগাবো, ওকে, সামনের দিকে আমরা একটু আগাই, ঠিক আছে। তাহলে হচ্ছে চিকেন নেক পাইলাম, এখন আমরা হচ্ছে এর মধ্যে একটু ঢুকি, ওকে, এটার মধ্যে একটু ঢুকার চেষ্টা করি। কাজ করছে না, তাহলে আমরা পরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভারতের চিকেন নেক সহ আশেপাশের জায়গা। এইখান থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে মোট দেশগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে পারবো। সেটা হচ্ছে কি, এরপরের জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নেপাল, দুঃখিত একটু স্লাইডের সমস্যা হচ্ছে, একটু স্লাইডে আমাদের সমস্যা হচ্ছে, আমরা দুঃখিত সাময়িকভাবে। ওকে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের এই যে 8টা দেশ নিপা এমবিবিএস, এই 8টা দেশ নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল এন হচ্ছে আমাদের কি ছিল, এনে ছিল হচ্ছে আমাদের ওকে, এনে ছিল হচ্ছে আমাদের নেপাল, এনে ছিল নেপাল। এখন আমরা জানি নেপালের রাজধানী কি, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, কাঠমুন্ডু না, মাথার মুন্ডু না কিন্তু, এটা হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু নেপালের রাজধানী। এবং নেপালের মুদ্রা কি, রুপিয়া। নেপালের মুদ্রা কি, রুপিয়া। মুদ্রাটা আমরা একটু পরে দেখেছি, আগে রাজধানীটা একটু দেখে নিই। নেপালের রাজধানী কি ভাই বললাম, কাঠমান্ডু, কাঠমান্ডু, এটা হচ্ছে নেপালের রাজধানী। এরপর আইটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী কি, ইন্ডিয়ার ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। ভারতের রাজধানী কি, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পিতে হচ্ছে পাকিস্তান, ওকে, পিতে হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের রাজধানী কোনটা ভাইয়া, ইসলামাবাদ। এই পাকিস্তানের রাজধানী কিন্তু ইসলামাবাদ। এই ইসলামাবাদ নিয়ে কিন্তু বেশ কয়েকবার কোশ্চেন আসছে, একটু ঘুরাই পেঁচাই কোশ্চেন আসছে, কোশ্চেনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম কি, একটু কমেন্টসে দেখতে চাই। বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম কি, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম কি, এটা আমরা একটু দেখতে চাই। বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম, ওকে, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম অনুসারে কিন্তু একটা কোশ্চেন আসছিল, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম অনুসারে। সুতরাং আমরা একটু জানতে চাই, দেখি আপনারা জানেন কিনা বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম কি, বাংলাদেশের সর্বপ্রাচীন, ওকে, অনেকে কিন্তু উত্তর করছে। আচ্ছা, বাংলাদেশের সর্বপ্রাচীন, হ্যাঁ, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম হচ্ছে চট্টগ্রাম। কি বললাম, চট্টগ্রাম। এটা কত সালে প্রতিষ্ঠিত, চট্টগ্রাম জেলাটা প্রতিষ্ঠিত হচ্ছে, চট্টগ্রাম জেলাটা আমাদের জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1966 সালে, যেটা বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা। এই বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা 1666, আমি কি বললাম, 1666 চট্টগ্রাম জেলা। এই চট্টগ্রাম জেলা সর্বপ্রাচীন জেলা। এই জেলার পূর্ব নাম কি, চট্টগ্রামের পূর্ব নাম কি একটু জানতে চাচ্ছি, চট্টগ্রামের পূর্ব নাম কি একটু জানতে চাচ্ছি, চট্টগ্রামের পূর্ব নাম কি, ওকে। বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নাম চট্টগ্রাম, সেই চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ভাইয়া ইসলামাবাদ। কি, ইসলামাবাদ। দেখেন এখন একটা কোশ্চেন আসছে, খুব ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন হচ্ছে, কোশ্চেন আসছিল এরকম যে বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নামের সাথে মিল রেখে, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার নামের প্রাচীন নাম, বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার পূর্ব নামের সাথে মিল রেখে একটি দেশের রাজধানী রয়েছে, দেশটার নাম কি, দেশটার নাম কিন্তু ভাইয়া পাকিস্তান। কারণ বাংলাদেশের সর্বপ্রাচীন জেলার ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম, সেই চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ, সেই ইসলামাবাদ হচ্ছে এই পাকিস্তানের, কি বললাম, ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, পাকিস্তানের রাজধানী। সুতরাং আমরা কি পাইলাম, সুতরাং পাইলাম হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, এবং বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা ছিল চট্টগ্রাম, সেই চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছিল ইসলামাবাদ, ওকে। এরপর আমরা পাচ্ছি হচ্ছে আফগানিস্তান, ওকে।
আফগানিস্তান, এতে কোনটা? এতে হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। আফগানিস্তানের রাজধানী কোনটা? আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের রাজধানী কি ভাইয়া? আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। কি বললাম? কাবুল। ওকে, কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। এখন যেহেতু আফগানিস্তানের রাজধানী কাবুল, এখন এইটা নিয়ে কিন্তু অনেকেই দুষ্টুমি করে, কি জানেন? অনেকেই বলে আমি তোমাদেরকে বলতেছি আফগানিস্তানের রাজধানী কি, অনেকে আবার দুষ্টুমি করে এটাকে মিসমিনিং করে, এই কাবুলের আকার বাদ দিয়ে বলতে বলে। এই আকার বাদ দিয়ে কিন্তু বলা যাবে না। আফগানিস্তানের রাজধানী কিন্তু কখনোই আকার বাদ দিয়ে বলা যাবে না। কেউ কিন্তু সাবধান, এই কাজ কিন্তু কখনোই করা যাবে না। ওকে, এমে হচ্ছে মালদ্বীপস। এমে কোনটা? এমে হচ্ছে মালদ্বীপস। এই মালদ্বীপস হচ্ছে, আমরা জানি মালদ্বীপসের রাজধানী হচ্ছে কোনটা? মালে। মালদ্বীপসের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপস হচ্ছে খুবই ছোট একটা দেশ। এটা হচ্ছে আয়তন হচ্ছে, মোট আয়তন 298 বর্গ কিলোমিটার, মাত্র 298 বর্গ কিলোমিটার। এই সমুদ্রের তলদেশে খুব দ্রুত সময়ের মধ্যে তলিয়ে যেতে পারে। ওকে, এত ছোট একটা দেশ। এই ছোট দেশ পানির একদম আমাদের ভারত মহাসাগরের মধ্যে, তো এর জন্য মহাসাগরের যদি আমাদের উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে এই আমাদের মালদ্বীপস যে কোনো সময় তলে যেতে পারে। যেহেতু এরা জলবায়ুর সম্মুখীন হচ্ছে, জলবায়ুর যে আমাদের খারাপ প্রভাব এর সম্মুখীন হচ্ছে। এর জন্য এই মালদ্বীপস কি করে? মালদ্বীপস হচ্ছে সমুদ্রের তলদেশে একটা বৈঠক করে। সেই বৈঠকে ওদের মেইন টপিক ছিল হচ্ছে আমাদের এই জলবায়ু নিয়ে কথা বলা, আমাদের মন্ত্রী পরিষদের বৈঠক। ওকে, এরপরে পাবো বিতে হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে তো অবশ্যই পড়তে হবে, বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা বাংলাদেশের কি রাজধানী? ঢাকা বাংলাদেশের হচ্ছে প্রশাসনিক রাজধানী। কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? একটু জানতে চাই। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? ওকে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কিন্তু ভাইয়া চট্টগ্রাম। অথচ এই ঢাকা বাংলাদেশের কেমন রাজধানী? ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক রাজধানী। একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী, আর একটা কি? আরটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। এই প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এবং বাংলাদেশের পর্যটন রাজধানী কিন্তু কোনটা জানেন? বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে আমাদের কক্সবাজার। তার মানে রাজধানী পাচ্ছি তিনটা। একটা পাচ্ছি কি রাজধানী? প্রশাসনিক রাজধানী ঢাকা বা ভৌগোলিক রাজধানী ঢাকা। একটা পাচ্ছি হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আর একটা পাচ্ছি পর্যটন রাজধানী, তার নাম কি বললাম? তার নাম বলতেছি আমরা হচ্ছে কক্সবাজার। ওকে, এরপরে আমরা পাবো হচ্ছে ভুটান। এরপর পাবো কাকে? এরপর পাবো হচ্ছে ভুটান। এই ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী কি শ্যাম্পু নাকি থিম্পু? ভুটানের রাজধানী কি শ্যাম্পু নাকি থিম্পু? ভালো করে বলেন, ভুটানের রাজধানী কি শ্যাম্পু নাকি থিম্পু? ওকে, ভুটানের রাজধানী কি শ্যাম্পু নাকি থিম্পু? ভুটানের রাজধানী কিন্তু ভাই শ্যাম্পু না, ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ওকে, এরপরে আমাদের শ্রীলঙ্কার রাজধানী খুব সুন্দর। এই শ্রীলঙ্কা নিয়ে যখন কোশ্চেন আসে, তখন রাজধানীর নাম প্রথমে এমন থাকবে, শ্রীলঙ্কার রাজধানী কোনটা? অপশন এ তে থাকবে কলম্বো। আপনারা নিশ্চিত কলম্বোটাই দাগাই দিয়ে আসবেন। বলেন তো কেন? কারণ আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো। ওকে, কলম্বো যেহেতু আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে, সুতরাং আপনি কলম্বো দাগানোর কথা। কিন্তু আপনি যদি দেখেন শ্রীলঙ্কার রাজধানী কোনটা? শ্রীজয়াবর্ধনা পুরা কোর্টে। এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার রাজধানী। তার মানে শ্রীলঙ্কার রাজধানী কি পাচ্ছি? শ্রীলঙ্কার রাজধানী পাচ্ছি হচ্ছে শ্রীজয়াবর্ধনা পুরা কোর্টে। ওকে, এরপরে আমরা রাজধানীর পরে একটু মুদ্রা নিয়ে কথা বলি। ওকে, মুদ্রা নিয়ে কথা হচ্ছে যে মুদ্রা কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি। বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কিন্তু আমাদের নার্সিং এর যে পরীক্ষাটা হয়, নার্সিং এর পরীক্ষায় কিন্তু মুদ্রা নিয়ে কিন্তু অবশ্যই কোশ্চেন হয়। সো এই মুদ্রা নিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, নেপাল, এর মধ্যে মুদ্রা নিয়ে খুব সুন্দর একটা টপিক দেখবেন। এইখানে একটা রুপি, এই যে রুপি, তার মানে 4 রুপি, 1 রুপি, 2 রুপি, 3 রুপি, 4 রুপি। হ্যাঁ, তার মানে কি হয়ে গেল? বহুরূপী। এই বহুরূপী কোনগুলা? বহুরূপী দেশ হচ্ছে নেপাল, ভারত, পাকিস্তান আর হচ্ছে শ্রীলঙ্কা। এই 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি। তার মানে আপনি যদি রুপি দিয়ে মনে রাখেন, এই 4টা দেশ আলাদা আলাদা আপনাকে মনে রাখতে হবে না। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাকি দেশগুলা। আফগানিস্তানেরটা কিন্তু একটু ব্যতিক্রম। আফগানিস্তান হচ্ছে আফগানি, এটা আপনার মনে থাকবে কেমনে? আফগানিস্তানের সাথে আফগানি, এইভাবে আপনি মনে রাখার চেষ্টা করেন বারবার, কিভাবে মনে থাকে। ওকে, এরপর মালদ্বীপসের আমাদের এই যে রুপিস ছিল, কিন্তু মালদ্বীপস কি করছে? মালদ্বীপস খুব সুন্দর, তো
এই মালদ্বীপস একটা আ যুক্ত করে দিছে, ঠিক আছে? তার মানে রুপির সাথে আ, রুপি আ, এই রুপি কিন্তু রুপির সাথে আ আছে। এই রুপিয়া দিয়ে আরো একটা দেশের মুদ্রার নাম আছে, সেই দেশটার নাম কি আপনারা জানেন? আমাদের মালদ্বীপসের মুদ্রা হচ্ছে রুপিয়া, কিন্তু আরো একটা দেশের নাম, মুদ্রার নাম আছে রুপিয়া, সেই দেশটার নাম কি? একটু কমেন্টসে জানতে চাচ্ছি। মালদ্বীপসের সাথে আরো একটি দেশের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, ওকে, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম কি? রুপিয়া হচ্ছে মালদ্বীপসের সাথে আমাদের ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। ইন্দোনেশিয়া একটা দেশ, আমাদের জনসংখ্যায় মুসলিম বিশ্বের সব থেকে বড় দেশ, তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়ার আমাদের কি মুদ্রার নাম হচ্ছে এই রুপিয়া, একসাথে যেন দুইটা হয়ে যায় আমাদের। এরপরে আমাদের আসতেছে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। খুব সুন্দর একটা জিনিস, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। এইরকম যদি আনকমন, এই তথ্যটা কি আপনারা জানতেন? হ্যাঁ, বাংলাদেশের মুদ্রার নাম যে টাকা, এটা কি আপনারা জানতেন? এইরকম তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ক্লাস করতে হবে, ওকে? কিন্তু আপনি এইটা জানেন, আপনি অবশ্যই এটা জানেন, কিন্তু আপনি জানেন নাকি? জানেন এই যে টাকা, বাংলাদেশের মুদ্রার নাম যে টাকা, টাকা নামকরণ করে কে বলেন তো? এইটা নিয়ে কিন্তু কোশ্চেন হয়েছে। বাংলাদেশের মুদ্রার নাম যে টাকা, টাকা নামকরণ করে কে? ওকে, এটা একটু জানতে চাচ্ছি, টাকা নামকরণ করেন কে? টাকা নামকরণ করেন কে? কেউ কি জানেন? টাকা নামকরণ করেন কে? এটা কেউ কি জানেন? ওকে, টাকা নামকরণ করেন কে? এটা আমরা একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের মুদ্রার নাম যে টাকা, এই টাকাটা নামকরণ করেন কে? টাকা নামকরণ করেন কিন্তু ভাইয়া, টাকা নামকরণ করেন, তার নাম হচ্ছে মুশফেকুর সালেহিন। তার নাম কি? মুশফেকুর সালেহিন। মুশফেকুর সালেহিন হচ্ছে টাকা নামকরণ করেছে, ওকে? সো টাকা নামকরণ করেছে হচ্ছে মুশফেকুর সালেহিন, হ্যাঁ, ওকে? এই টাকাটা, বাংলাদেশের টাকা তৈরি হয় কোথায় বলেন তো? বাংলাদেশের টাকা তৈরি হয় কোথায়? বাংলাদেশের টাকা কিন্তু তৈরি হয় কোথায়? গাজীপুরের শিমুলতলিতে, সেইখানে কিন্তু টাকা তৈরির কারখানা, যেটা টাকশাল, সেই টাকশাল কিন্তু নির্মিত। সুতরাং আপনি জানেন বাংলাদেশের মুদ্রার নাম টাকা, এটা কিন্তু সবাই জানে। এটা থেকে কিন্তু কোশ্চেন হবে না, এই টাকা নিয়ে বিস্তারিত হবে কোশ্চেন, যে টাকা, বাংলাদেশের মুদ্রা কত প্রকার। বাংলাদেশের মুদ্রা বেসিক্যালি দুই প্রকার, একটা সরকারি নোট আর একটা হচ্ছে বাণিজ্যিক নোট, ওকে? এই দুই প্রকার নোট কোনটা হচ্ছে সরকারি নোট, কোনটা বাণিজ্যিক নোট, এইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন হয়। এই কোশ্চেনগুলোর উত্তর কোথায় পাবেন? আমাদের এই সাধারণ জ্ঞান বইতে, জয়কলির সাধারণ জ্ঞান বই থেকে কিন্তু পুরো ক্লাস নেওয়া হচ্ছে। যত ইনফরমেশন আপনার জন্য ইম্পর্টেন্ট, সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনি জয়কলির পেজে, ওকে? আমরা একটু দেখতে চাই ক্লাসটি কে কে শেয়ার করে দিয়েছে। আমরা একটু ক্লাসটি দেখতে চাই যে কে কে শেয়ার করে দিয়েছে। যারা শেয়ার করেনি তারা একটু দ্রুত সময়ের মধ্যে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, ওকে? আমরা তাহলে সামনের দিকে আগাবো। টাকশাল আমরা দেখলাম, টাকা। এখন আমরা দেখব ভুটানের মুদ্রার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প না, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম্প। কি বললাম? ভুটানের মুদ্রার নাম কি ডোনাল্ড ট্রাম্প নাকি গুল ট্রাম্প? ভুটানের মুদ্রার নাম কি ডোনাল্ড ট্রাম্প নাকি গুল ট্রাম্প? একটু পরে আমরা ডোনাল্ড ট্রাম্প কেউ পাবো। ভুটানের মুদ্রার নাম কিন্তু ডোনাল্ড ট্রাম্প না, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম্প, ওকে? এরপর শেষে সিঙ্গাপুরের মুদ্রার নাম রুপি। এইটা কিন্তু আমরা সবাই জানি, ওকে? তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমরা এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো পেয়েছি, এই দেশগুলো থেকে আপনাদের জন্য একটা সেলফ টেস্ট। এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ কোনটি? সেলফ টেস্টের উত্তর করবেন। এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশের নাম কি? সবথেকে ছোট দেশের নাম কি? এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ছোট দেশের নাম কি? এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ছোট দেশের নাম কি? ওকে, তাহমিনা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ, ওকে? আপনার আচ্ছা দিদার ভাই গিয়ে চলেন, আমরা আছি আপনার পাশে, পিছে নাকি? এই ধরনের কমেন্টস না করে আগে ক্লাসটি মনোযোগ দিয়ে করেন, ওকে? আমাদের অনেকেই কিন্তু উত্তর করছে, সিদ্ধাতুল মুনতাহা, নাসরিন আক্তার, এরপর সুপ্রিয় পাল, এরপরে নাদিয়া, এরপর আব্দুল হাই, আহাদ শিকদার, জান্নাতুল আলম, তারপরে আমাদের মেহেরুন্নেসা, আরো অনেকেই কিন্তু উত্তর করতেছেন, বৃষ্টি, আরো অনেকে উত্তর করছেন। সবাই উত্তর কি করেছেন? মালদ্বীপস। তার মানে এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ছোট দেশের নাম কি? সবথেকে ছোট দেশের নাম হচ্ছে আমাদের এই মালদ্বীপস। এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ছোট দেশের নাম কি বললাম? মালদ্বীপস, ওকে? তাহলে আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে যেটা যাবো সেটা হচ্ছে আমরা এখন পাবো দক্ষিণ পূর্ব এশিয়া। এই যে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা একটু আগে দেখিয়েছিলাম মোট 11টি দেশ। এই 11টি দেশ নিয়ে একটু ম্যাপ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি, ওকে?
দক্ষিণ পূর্ব এশিয়া মনে রাখার একটা টেকনিক হচ্ছে, একটা শর্টকাট টেকনিক হচ্ছে, মাই টিভিতে ফিল্ম দেখলে, কি বললাম, মাই টিভিতে ফিল্ম দেখলে তিমুরের বিসিএস হবে না। তার মানে মাই টিভিতে যদি আমরা ফিল্ম দেখি তাহলে তিমুরের বিসিএস হবে না। এই একটা সূত্রের মাধ্যমে আমরা কি পাবো, আমরা এই পুরোতে 11টি দেশকে আমরা এই একটা সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, সূত্রটা কি, মাই টিভিতে ফিল্ম দেখলে তিমুরের বিসিএস হবে না। মাই টিভিতে যদি ফিল্ম দেখে তাহলে কি হবে না, তিমুরের বিসিএস হবে না। এমওআই, মাইতে কি হবে তাহলে, আমরা একটু ঢুকি, মাইতে কি হবে, এই যে এমওআইতে কি, মায়ানমার, এমওআইতে কি, মিয়ানমার, এমওআইতে কি, মিয়ানমার। এরপরে টিতে হচ্ছে কি, টিতে হচ্ছে এই যে থাইল্যান্ড, টিতে কোনটা, থাইল্যান্ড। এরপরে ভিতে হচ্ছে ভিয়েতনাম, ভিতে কি বললাম, ভিতে হচ্ছে ভিয়েতনাম, ভিতে হচ্ছে কি, ভিয়েতনাম। এরপরে মাই টিভিতে এফে হচ্ছে আমাদের বেসিক্যালি ফিলিপাইন, পি দিয়ে শুরু, আমরা এফ সূত্রের জন্য আমরা এফ দিয়েছি। ওকে, এফে হচ্ছে ফিলিপাইন, এফে হচ্ছে কোনটা, ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এই যে এত বড় একটা দেশ ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, ঠিক আছে, এত বড় একটা দেশ, এই দেশটাকে আমরা কি বলছি, আইতে ইন্দোনেশিয়া। আমাদের জনসংখ্যায় মুসলিম বিশ্বের সব থেকে বড় দেশের নাম ইন্দোনেশিয়া। এরপর এলে হচ্ছে লাওস, এলে কোনটা, এলে হচ্ছে আমাদের লাওস, এলে কোনটা, এলে হচ্ছে আমাদের লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান। ওকে, এরপরে এম এ হচ্ছে কোনটা, এম হচ্ছে মালয়েশিয়া, এই যে বেসিক্যালি দুইটা দ্বীপ আমাদের মালয়েশিয়া, এই মালয়েশিয়া নিয়ে একটু পরে আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব। এরপরে তিমুর দ্বারা হচ্ছে তিমুর লিস্তে। এরপর বিতে হচ্ছে কোনটা, ব্রুনাই, বিতে কি নাই, বিতে হচ্ছে ব্রুনাই। ওকে, এরপরে সিতে কোনটা, সিতে হচ্ছে কম্বোডিয়া, সিতে কোনটা, সিতে হচ্ছে আমাদের কম্বোডিয়া। এসে হচ্ছে আমাদের সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর। ওকে, আর সিতে হচ্ছে আমাদের কম্বোডিয়া, সিতে কোনটা, কম্বোডিয়া। তার মানে আমরা পাইলাম মোট 11টি দেশ। ওকে, মাই টিভিতে ফিল্ম দেখলে তিমুরের বিসিএস হবে না। এখানে মাইতে হচ্ছে আমাদের মিয়ানমার, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলে লাওস, এমে কোনটা, মালয়েশিয়া। তিমুরের দ্বারা তিমুর লিস্টে, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসে সিঙ্গাপুর। ওকে, মোট দেশ কয়টা, মোট দেশ হচ্ছে 11টা। মোট দেশ কয়টা, মোট দেশ হচ্ছে 11টা। ওকে, মোট দেশ পাইলাম আমরা 11টা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এই 11টা দেশের রাজধানী কি, মুদ্রা কি, এটা এখানে ঝামেলা হবে কোথায়, সব তো বিস্তারিত দেখতে হবে না। এখানে একটা জিনিস আমি দিয়েছি, ম্যানিলা। আমাদের ফিলিপাইনের রাজধানী কোনটা, ম্যানিলা। এই ম্যানিলা নামে কিন্তু একটা তামাকের জাতের নাম আছে, একটা তামাক, বাংলাদেশের একটা ফসল হচ্ছে তামাক, এই তামাকের একটা জাতের নাম হচ্ছে ম্যানিলা, আর একটা জাতের নাম আছে সুমাত্রা। ওকে, এরপরে এই আমাদের ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে পেসো। আর্জেন্টিনার মুদ্রার নাম কি, পেসো। আর্জেন্টিনার মুদ্রার নাম কি, পেসো। আমাদের এই ফিলিপাইনের মুদ্রার নাম কি, ফিলিপাইনের মুদ্রার নামও পেসো। ওকে, এরপর ইন্দোনেশিয়া কিন্তু নিয়ে একটা কনফিউশন আছে। অনেকেই ইন্দোনেশিয়ার বিভিন্ন বইতে দেওয়া আছে ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা, কিন্তু কথাটা কিন্তু সম্পূর্ণ সঠিক না। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী হচ্ছে নুসান্তারা। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী কি, ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী হচ্ছে নুসান্তারা, কিন্তু এখন পর্যন্ত সেইখানে ইন্দোনেশিয়ার রাজধানীটা পুরোপুরি শিফট হয় নাই। যার জন্য যেহেতু সংবিধান দ্বারা এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারায় ক্লিয়ার করা হয় না, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী আছে আমাদের এই জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী কি এখন পর্যন্ত, জাকার্তা। ওকে, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ওকে, এরপরে আমাদের এখানে একটা ঝামেলা হয় ব্রুনাই নিয়ে, আর মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার রাজধানী কিন্তু অনেকেই জানে কুয়ালালামপুর, অনেকেই কি জানে, অনেকেই জানে হচ্ছে কুয়ালালামপুর জানে হচ্ছে মালয়েশিয়ার রাজধানী, ঠিক আছে, কিন্তু মালয়েশিয়ার রাজধানী কি আসলে কুয়ালালামপুর না, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে পুত্রজয়া। ওকে, পুত্রজয়া মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শহরের নাম হচ্ছে কুয়ালালামপুর, হ্যাঁ, কিন্তু মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি, পুত্রজয়া। প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজয়া। যেমনটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের রাজধানী অনেকেই জানে হচ্ছে জেনেভা, কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী কিন্তু জেনেভা না। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে, সুইজারল্যান্ডের রাজধানী কি আমরা একটু জানতে চাই, সুইজারল্যান্ডের রাজধানী কি আমরা একটু জানতে চাই। ওকে, সুইজারল্যান্ডের রাজধানী কি আমরা একটু জানতে চাই। ওকে, সুইজারল্যান্ডের রাজধানী কি, হ্যাঁ, সুইজারল্যান্ডের রাজধানী কিন্তু আমাদের জেনেভা না, সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে আমাদের বার্ন। কি, বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী। ওকে, এরপর কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। নমপেন বানানোর আগে প্রথমে পি আছে,
এরপরে আমাদের রিয়াল, রিয়াল হচ্ছে কম্বোডিয়ার মুদ্রার নাম, রিয়াল হচ্ছে কম্বোডিয়ার মুদ্রার নাম। একটু আগে আর্জেন্টিনার নাম বললাম, হ্যাঁ অনেকেই যারা ব্রাজিল ভক্ত আছেন তারা আবার একটু রাগ হতে পারে মনে মনে, বলে দেই এই কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়াল। এই রিয়াল নামে পৃথিবীতে বেশ কিছু দেশের মুদ্রার নাম আছে, যেরকম ব্রাজিল, ব্রাজিলের মুদ্রার নামও কিন্তু রিয়াল, এটা কিন্তু অনেকেই জানতেন না। ব্রাজিলের মুদ্রার নাম কি ভাইয়া? ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। ওকে, এরপর আরো বেশ কিছু দেশ আছে যাদের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এরপর সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। ওকে, এই জিনিসগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের পেজে যদি শেয়ার করে নক দেন, ক্লাসটি শেয়ার করে যদি পেজে নক দেন, আপনারা এটা নিয়ে বিস্তারিত পিডিএফ পেয়ে যাবেন। ক্লিয়ার? আমরা তাহলে একটু সামনের দিকে আগাই, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে ওকে, যাই হোক ক্লাসে আপনাদের একটু আচ্ছা আচ্ছা, অনেকেই দেখা যাচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। উল্টাপাল্টা বলতে আসলে পড়াশোনার বাইরে কমেন্টস করতেছেন, এগুলো একটু না করে পড়াশোনা রিলেটেড কমেন্ট করলে আমরা উপকৃত হব। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। একটা সেলফ টেস্ট। ওকে, তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয়? তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয়? তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয়? ওকে ওকে, ক্লাসটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেন, শেয়ার করে না থাকলে এখন পর্যন্ত অবশ্যই শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আমাদের এই ক্লাসটি নিয়ে শেয়ার করে দিন আপনারা ক্লাসটি, আমরা বিস্তারিত আরো আগানোর চেষ্টা করতেছি। ওকে, তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয় এটা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয় একটা দেশ? তিমুর লিস্তে, সেই তিমুর লিস্তে অ্যাকচুয়ালি স্বাধীন হয় কত সালে, এইটা আমরা একটু দেখতে যাচ্ছি। ওকে, তিমুর লিস্তে কত সালে স্বাধীন হয়? অনেকেই কিন্তু উত্তর করছেন। ওকে, আমাদের নাসরিন বলেছে গ, মেহেরুন্নেসা বলেছে সি। আমরা দেখি কে কি উত্তর করে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে স্ক্রিনটা ঝাপসা লাগতেছে। স্ক্রিন শুধু ঝাপসা লাগার কথা না, হয়তো আমি একটু সামনে গেছিলাম এই জন্য একটু ব্লার হয়ে গেছিল। ওকে, এরপরে আমাদের অনেকেই কিন্তু গ বলছে 2009। আমরা দেখি আসলে তিমুর লিস্তে সবাই, মানে প্রথমে একজন যদি কমেন্টস করে দেয়, সেটা ভুল হোক বা সঠিক হোক, সবাই ওই অনুযায়ী কমেন্টস করে। কেন? নিজেকে তো জানতে হবে। তিমুর লিস্তে যেই দেশটা, এটা হচ্ছে আমাদের এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি বললাম? তিমুর লিস্তে। সেই দেশটা কত সালে স্বাধীন হয়? সেই দেশটা স্বাধীন হয়ে হচ্ছে 2002 সালে। কত সালে? 2002 সালে। অথচ সবাই কিন্তু কমেন্টস করতেছে 2009। আমরা একটা কমেন্টস পেয়েছি সমাপ্তি জান্নাতের, তিনি বলছে 2002 সাল। আসলে কিন্তু 2002 সাল, 2009 সাল হবে না। 2002 সালে স্বাধীন হয় এই তিমুর লিস্তে। কার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে? তিমুর লিস্তে স্বাধীনতা অর্জন করে ইন্দোনেশিয়ার কাছ থেকে। আমরা জানি একটা সংস্থা আছে, তার নাম আসিয়ান। ওকে, এই যে ইন্দোনেশিয়ার এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে আমাদের তিমুর। তিমুরের দুইটা অংশ, একটা পূর্ব তিমুর, একটা হচ্ছে পশ্চিম তিমুর। এই পূর্ব তিমুর হচ্ছে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীন হয়ে যায়, এবং আমরা যেটা বললাম আসিয়ান, সেই আসিয়ানকে নিয়ন্ত্রণ করে এই ইন্দোনেশিয়া। যার কারণে তিমুর লিস্টে যতবারই আসিয়ানের সদস্যপদ হওয়ার জন্য আবেদন করছে, ইন্দোনেশিয়া আবেদনপত্র খারিজ করে দিয়েছে। যার জন্য এখন পর্যন্ত এই তিমুর লিস্টে আমাদের আসিয়ানের সদস্য হতে পারে নাই। এই জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ 11টা, এর মধ্যে আসিয়ানের সদস্য হচ্ছে 10টা। একটা দেশ সদস্য না, সেই দেশটা হচ্ছে আমাদের এই তিমুর লিস্টে। এই তিমুর লিস্টে 2002 সালে আমাদের কি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এখন যেটা পাবো তার নাম হচ্ছে দূরপ্রাচ্য। ওকে, বা পূর্ব এশিয়া, বা কি বললাম? পূর্ব এশিয়া। ওকে, পূর্ব এশিয়ার দেশ হচ্ছে আমাদের মোট 5টা। ওকে, পূর্ব এশিয়ার দেশ কয়টা? 5টা। একটা হচ্ছে আমাদের একটা সূত্র কি, চিজা, একজনের নাম হচ্ছে চিজা, সে একটু উদম। ওকে, চিজা উদম। চিতা হচ্ছে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এর রাজধানী মোটামুটি এটা, এই রাজধানীগুলো একটু জেনে নিন। ওকে, এবং আমাদের এই চীন, আমাদের কিছুদিন আগ পর্যন্ত জনসংখ্যায় সব থেকে বড় দেশের নাম ছিল হচ্ছে চীন, কিন্তু বর্তমানে কিন্তু জনসংখ্যায় সব থেকে বড় দেশ কোনটা সেটা আমরা একটু পরে আসতেছি। এরপরে জাপান বেসিক্যালি 4টা প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত, হোনশু, হোক্কাইডু, কিউশু, শিকুকু। জাপান প্রধানত 4টা দ্বীপের সমন্বয়ে গঠিত, হোংশু, হোক্কাইডু, কিউশু, শিকুকু। ওকে, এরপরে আমরা পাচ্ছি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আমাদের এই যে দুইটা দেশ, এই দুইটা দেশ হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখায় দুইটা দেশ পৃথক হয়েছে। ওকে, এই যে উত্তর কোরিয়া, এখানে আছে দক্ষিণ কোরিয়া, এই দুইটা দেশের মাঝখান দিয়ে যে একটা অক্ষরেখা গেছে সেটা হচ্ছে 38 ডিগ্রি। কত ডিগ্রি? 38 ডিগ্রি অক্ষরেখায় দুইটা পৃথক হয়েছে। এরপরে আসতে পাচ্ছি মঙ্গোলিয়া হচ্ছে আমাদের জানি চেঙ্গিস খানের দেশ। মঙ্গোলিয়া যোদ্ধার জাতি এরা। ওকে, এবং এই চীনের সাথে মিশে আছে মঙ্গোলিয়া। চীন কিন্তু এই মঙ্গোলিয়ার পাশ দিয়েই চীনের সেই বড় মহাপ্রাচীর সেটা কিন্তু দিয়েছিল। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু সামনের দিকে আগাই।
সামনের দিকে আগে আপনাদের জন্য একটা সেলফ টেস্ট। জনসংখ্যায় পৃথিবীর সর্ববৃহৎ দেশের নাম কি? জনসংখ্যায় পৃথিবীর সর্ববৃহৎ দেশের নাম কি? জনসংখ্যায় পৃথিবীর সর্ববৃহৎ দেশের নাম কি আমরা একটু জানতে চাচ্ছি। জনসংখ্যায় পৃথিবীর সর্ববৃহৎ দেশের নাম কি? ওকে, একটু কমেন্টসে দেখবো। আমাদের মারিয়া আক্তার বলছে বর্তমানে ভারত। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমাদের রিফাত বলেছে ঘ রাশিয়া, নাকি? ঘ হবে কেমনে? জনসংখ্যা, আয়তন না তো। আয়তনে সব থেকে বড় হচ্ছে রাশিয়া, ঠিক আছে? জনসংখ্যায় কোনটা আমাদের? ওকে, আমাদের মারিয়া বলছে, আমাদের মাহফুজা বলছে, এরপরে স্মৃতি বলছে, এরপরে হচ্ছে আমাদের উস্মিতা বলছে, আমাদের জান্নাতুল বলছে, সমাপ্তি বলছে, মেহেরুন্নেসা বলছে। আমাদের উত্তর হবে ভারত। এইটা কিন্তু, এই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করে রাখেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো দেশ আছে সব থেকে জনসংখ্যা সব থেকে বেশি আছে ভারতে। জনসংখ্যায় সর্ববৃহৎ হচ্ছে ভারত, আয়তনে সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া, এবং জনসংখ্যায় সর্ববৃহৎ ছিল হচ্ছে চীন। কিন্তু চীনের থেকেও বর্তমানে ভারতের জনসংখ্যা বেশি। সুতরাং এটা কিন্তু রিসেন্ট টপিক, এটা কিন্তু আসতে পারে যে জনসংখ্যায় বর্তমান বিশ্বের সব থেকে বড় দেশের নাম কি? জনসংখ্যায় সব থেকে বড় দেশের নাম হচ্ছে আমাদের ভারত। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে তাহলে আমরা একটু আগাবো। ওকে, জনসংখ্যায় ভারত গেল। এরপর আমরা পাবো এশিয়ার 6টা রাষ্ট্র। আমাদের কোন এশিয়া? এটা হচ্ছে আমাদের মধ্য এশিয়া। মধ্য এশিয়া কোন এশিয়া? মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার 6টা দেশ, এই 6টা দেশকে মনে রাখার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিক হচ্ছে একটা কাকি, তার নাম হচ্ছে তুতা কাকি। কি নাম? তুতা কাকি। এই তুতা কাকির কি? আজাইরা উত্থান। এই তুতা কাকির কি? আজাইরা উত্থান। তুতে কি? তুতে হচ্ছে আমাদের তুর্কমেনিস্তান। ওকে, তাতে হচ্ছে তাজাকিস্তান, ঠিক আছে? কাতে হচ্ছে কাজাখস্তান। এরপর কিরতে হচ্ছে কিরগিস্তান, আজাইরাতে আজারবাইজান, আর উত্থানে হচ্ছে উজবেকিস্তান। মোট দেশ পেলাম কয়টা? মোট দেশ পেলাম হচ্ছে আমরা কয়টা? মোট দেশ পাচ্ছি হচ্ছে আমরা এখানে 6টা। এই 6টা দেশ আমাদের তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, আজারবাইজান আর হচ্ছে উজবেকিস্তান। এর মধ্যে গুলিস্তান বাদে মোটামুটি সবগুলো স্থানই এখানে আছে। গুলিস্তান আর পাকিস্তান আর আফগানিস্তান তা বাদে এই সব জায়গায় আমাদের এখানে স্থান আছে, ঠিক আছে? তা বাদে স্থানগুলো সব এখানে। আমাদের তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, আজারবাইজান আর হচ্ছে উজবেকিস্তান, ঠিক আছে? এরা হচ্ছে আমাদের আগে ছিল আমাদের সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে এই দেশগুলো এশিয়ার মধ্যে চলে আসে। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে হচ্ছে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ। এই তাশখন্দতে একটা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান 1965 সালের যে চুক্তি, 65 সালে যুদ্ধর ভিত্তিতে 66 সালে এখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন একটা চুক্তি করেছিল। সেই চুক্তিটাকে বলা হয় তাশখন্দ চুক্তি। ওকে, তাশখন্দ চুক্তি। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এরপর আমরা মধ্যপ্রাচ্য পাবো। মধ্যপ্রাচ্যের জন্য একটা সূত্র আছে। সূত্র কি? একটা বিদেশি শব্দ, তার নাম অসংশৌ। এই অসংশ মানে হচ্ছে কাকু। অসংশ মানে কি? কাকু। তার মানে অসংশৌ বা কাকু। অসংশৌ বা কাকু প্লাস 4টাই, 1টাই, 2টাই, 3টাই, 4টাই, ঠিক আছে? প্লাস হচ্ছে তুমি জলে ফিশ। তুমি জলে ফিশ, তার মানে অসংশৌ বা কাকু প্লাস 4টাই প্লাস তুমি জলে ফিশ। এইটা দ্বারা আমরা কি বলবো? এইটা দ্বারা বলবো আমরা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলা, ঠিক আছে? মধ্যপ্রাচ্যের দেশগুলা। ওকে, মধ্যপ্রাচ্যের দেশগুলা আমাদের কি বললাম? অসংশৌ বা কাকু প্লাস 4টাই প্লাস তুমি জলে ফিশ। এইখানের দেশগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটা ছোটখাটো একটা টেকনিক আমাদের মনে রাখতে হবে। সেটা কি? এই দেশগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আমাদের চাচা, খালা, নানা, অনেকের বাবারাও থাকে বাইরের দেশে, যারা হচ্ছে টাকা উপার্জন করার জন্য বিদেশে যায়, রেমিটেন্স যোদ্ধা। এর মধ্যে অধিকাংশ মানুষ যায় হচ্ছে এই মিডল ইস্টের কান্ট্রিতে, মিডল ইস্ট কান্ট্রিতে। এই মিডল ইস্টের দেশগুলো তাহলে আমাদের মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। যেরকম ওতে হচ্ছে ওমান, ওতে কি? ওমান। সংতে সংযুক্ত আরব আমিরাত, সৌতে হচ্ছে সৌদি আরব, বাতে বাহরাইন, কাতে কাতার, কুতে কুয়েত। ওকে, এরপর 4টাই। প্রথমিতে ইরান, পরেরিতে ইরাক, পরেরিতে ইসরায়েল, পরেরিতে ইয়েমেন। ওকে, ইরান, ইরাক, ইয়েমেন আর হচ্ছে আজরায়েল নাকি ইসরায়েল? ইসরায়েল, ঠিক আছে? এরপরে তুতে হচ্ছে তুরস্ক, মিতে মিশর, জতে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিন আর সতে সিরিয়া। সতে সিরিয়া। এখানে মোট দেশ পাচ্ছে আমরা এটা যদি সূত্র দেখি, এইখানে মোট দেশ পাবো হচ্ছে আমরা কয়টা? 16টা। এখানে মোট দেশ পাবো হচ্ছে আমরা বেসিক্যালি 16টা। এই 16টা, এই যে 16টা দেশ পাচ্ছি, এই 16টা দেশই কিন্তু আমাদের কিনা
16টা দেশই কিন্তু স্বাধীন না। এদের মধ্যে এই ফিলিস্তিন যে দেশ, এই দেশটা পরাধীন, এই দেশটা এখন পর্যন্ত পরাধীন এবং জাতিসংঘের পর্যবেক্ষণ রাষ্ট্র। আর একটা দেশ মিশর, এই মিশর কিন্তু এশিয়ান না, এটা হচ্ছে আফ্রিকার। এটা কি ভৌগোলিকভাবে আমাদের আফ্রিকার, মিশর হচ্ছে আফ্রিকার। ওকে, তার মানে এই মোট দেশ পাচ্ছি আমরা 16টা, এর মধ্যে এইটা বাদ দিলে বাকি যে 14টা দেশ আছে, এই 14টা দেশ হচ্ছে আমাদের মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার রাষ্ট্র, পশ্চিম এশিয়ার রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই 14টা দেশ হচ্ছে আমাদের বেসিক্যালি পশ্চিম এশিয়ার রাষ্ট্র, পশ্চিম এশিয়ার রাষ্ট্র। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাবো, আমরা তাহলে সামনের দিকে আগাবো। ওকে, একটা ব্যাপার, আপনারা কিন্তু এখনো অনেকে ক্লাসটা শেয়ার করেন নাই। শেয়ার না করলে কিন্তু আমাদের ক্লাসের রিচ যদি কমে, তাহলে হচ্ছে ক্লাসটি পুরোটা কন্টিনিউ করা একটু কঠিন হয়ে যাবে। আপনারা দয়া করে দ্রুত সময়ের মধ্যে একটু শেয়ার করে দিন ক্লাসটি। ওকে, আমরা তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে ঢুকবো একটু। ওকে, মধ্যপ্রাচ্য শেষ হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সেলফ টেস্ট। ওকে, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটা সম্মেলন হয়, তার নাম হচ্ছে COP29 সম্মেলন। কি নাম? COP29 সম্মেলন। এই সম্মেলনটি কোন দেশে হয়েছে? সাম্প্রতিক সময়ে COP29 কোন দেশে হয়েছে? COP29 কোন দেশে হয়েছে একটু, ওকে, COP29 কোন দেশে এসেছে, কোন দেশে হয়েছে এটা একটু জানতে চাই। সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেকার ঘটনা, COP29 যে সম্মেলন নভেম্বরে হইল, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে ছিলেন। ওকে, এবং তার একটা বিখ্যাত বই, তার নাম কি এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। সেই এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইটাও কিন্তু সেই COP29 সম্মেলনে বেশ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ওকে, এরপরে আমাদের এই যে যেটা কোথায় হয়েছে এটা আমরা একটু জানতে চাই। আমাদের মনীষা বলছে গ আজারবাইজান, এরপরে নাসরিন বলছে, নাজমুল বলছে, আহমেদ সাইমা বলছে সিদরাতুল মুনতাহা, রাফাত হাসান, মনীষা সমাপ্তি জান্নাত, মহিমা আক্তার বলছে, আমাদের মারিয়া বলছে সমাপ্তি জান্নাত বলছে, থ্যাংক ইউ। এরপরে মেহেরুন্নেসা বলছে, এরপরে আমাদের সাইদা সাফা বলছে, আব্দুল হাই বলছে সি, আমাদের আজারবাইজান। তার মানে এটা কিন্তু একটা রিসেন্ট টপিক, এটা থেকে কিন্তু এই বছর কোশ্চেন হতে পারে। ওকে, যারা আমাদের নার্সিং এ পরীক্ষা দিবেন, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবেন, সবার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে COP29 যে সম্মেলনটা, এই সম্মেলনটা হয়েছে আমাদের বেসিক্যালি কোথায়? আমাদের এই আজারবাইজানের রাজধানী যেটা বাকু, সেই বাকুতে কিন্তু আমাদের COP29 সম্মেলনটা হয়েছে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপর আমরা যে মহাদেশ পাবো তার নাম ইউরোপ। এই ইউরোপের মধ্যে আমরা বেসিক্যালি যেটা, ইউরোপ বলতে আমরা সাধারণত একটা দেশকে বিশেষভাবে বুঝি, তার নাম ইউনাইটেড কিংডম, যাকে বলা হচ্ছে যুক্তরাজ্য। যাকে কি বলে? যুক্তরাজ্য। এই যুক্তরাজ্য নিয়ে একটু কথা বলি। যুক্তরাজ্য বেসিক্যালি কিন্তু একটা দেশ না। যুক্তরাজ্য যখন বলবো তখন এটা এর মধ্যে দেশ কিন্তু একটা না, এই যুক্তরাজ্যের মধ্যে দেশ আছে 4টা। যুক্তরাজ্যের মধ্যে দেশ কয়টা? 4টা। ফার্স্ট অফ অল আপনাকে যেটা বোঝাই, এই যে ইংল্যান্ড একটা দেশ, আমরা জানি ইংল্যান্ড নামে যে একটা দেশ, এটা একটা দেশ। ইংল্যান্ড যখন বলবো তখন শুধুমাত্র একটা দেশ। কিন্তু এই ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড, দুঃখিত, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এবং এই পাশে আছে ওয়েলস, এই 4টা দেশ নিয়ে, ইংল্যান্ড, আমাদের স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস, এই 4টা দেশ নিয়ে হচ্ছে আমাদের এই ইউনাইটেড কিংডম। যখন বলবো যুক্তরাজ্য, তখন দেশ হয়ে যাবে 4টা। তখন দেশ হয়ে যাবে কয়টা? 4টা। কিন্তু আমরা আরেকটা টপিক, আরেকটা কনসেপ্ট জানি, তার নাম হচ্ছে ব্রিটেন। তার নাম কি জানি? ব্রিটেন, গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন কাকে বলে? গ্রেট ব্রিটেন কিন্তু বেসিক্যালি কোনো দেশ না, এটা একটা দ্বীপ, বিশাল একটা দ্বীপ। এই যে দেখেন, এই যে দ্বীপ বলতে স্বাভাবিকভাবে এটা জল দ্বারা বেষ্টিত। এই দেখেন এইখানে যে জায়গাটা, এটুকু কিন্তু আলাদা, এই আয়ারল্যান্ডের জায়গাটা কিন্তু আলাদা। তা বাদে এই জায়গাটুকু, এই পুরোটা মিলে কিন্তু একটা দ্বীপ, বড় একটা দ্বীপ। তার মানে এর মধ্যে দেশ আছে কোনটা? স্কটল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ওয়েলস আছে। এই স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস, এই 4টা মিলিয়ে, এই 3টা মিলিয়ে হচ্ছে গ্রেট ব্রিটেন। এই 3টা মিলে কি? গ্রেট ব্রিটেন। তার মানে আমরা যেটা বুঝলাম, যদি আমরা যুক্তরাজ্যের কথা বলি তাহলে ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড 4টা আসবে। যদি গ্রেট ব্রিটেনের কথা বলি, স্কটল্যান্ড আসবে, ওয়েলস আসবে, ইংল্যান্ড আসবে। আর যদি শুধু ইংল্যান্ডের কথা বলি তাহলে শুধু এই ইংল্যান্ড আসবে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? মেহেরুন্নেসা বলেছে 4টি, আমাদের নাদিয়া বলছে 4টি। হ্যাঁ, আসলে এটা 4টি হচ্ছে আমাদের যুক্তরাজ্য যখন বলি তখন চলে আসে আমাদের মোট 4টি। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যেটা পাবো ইউরোপ। ওকে, এই ইউরোপের মধ্যে আমরা যেটা পাচ্ছি 4টা,
এই চারটার মধ্যে ফার্স্ট অফ অল আমরা পাবো ইউনাইটেড কিংডম, ইউকে, যুক্তরাজ্য। কিংডম মানে রাজ্য, ঠিক আছে, যুক্তরাষ্ট্র না, কিন্তু এটা যুক্তরাজ্য। যুক্তরাজ্যে তাহলে আমরা প্রথমে পাচ্ছি ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্র কেন বললাম? কারণ এর আশেপাশে কি আছে? এর আশেপাশে পানি, পানি থাকার কারণে, পানির মধ্যে যেহেতু এটা আছে, সুতরাং এটা একটা দ্বীপরাষ্ট্র। ওকে, এরপরে এর সরকারি নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনিয়ান অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। তার মানে গ্রেট ব্রিটেন মানে হচ্ছে এই তিনটা, ওয়েলস, ইংল্যান্ড আর হচ্ছে স্কটল্যান্ড, কিন্তু পরে এসে যুক্ত হয় নর্দার্ন আয়ারল্যান্ড, যার জন্য সাংবিধানিক নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, আর কি গ্রেট ব্রিটেনের সাথে অ্যান্ড হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে সাংবিধানিক নাম। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে সামনের দিকে গ্রেট ব্রিটেন রাষ্ট্র। গ্রেট ব্রিটেনের কথা যখন বলবো তখন আমাদের ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, হ্যাঁ, যা মূলত দেশ নয় বরং একটা বিশাল দ্বীপ। আর যখন যুক্তরাজ্য বলবো তখন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড, এই চারটা মিলে কি, এই চারটা মিলে হচ্ছে আমাদের যুক্তরাজ্য। ক্লিয়ার? যুক্তরাজ্য এবং হচ্ছে আমাদের গ্রেট ব্রিটেন। ওকে, এরপরে যুক্তরাজ্য যেভাবে গঠিত হলো, কত সালে কে এসে যুক্ত হয়েছে, ওকে, এটা একটু দেখি। আমাদের ফার্স্ট অফ অল ছিল হচ্ছে 1536 সালে ইংল্যান্ডের সাথে ওয়েলস এসে একত্রিত হয়। তাহলে ইংল্যান্ড ছিল আগে, ইংল্যান্ডের সাথে 1536 সালে ওয়েলস এসে যুক্ত হলো। এরপরে 1707 সালে ইংল্যান্ড ওয়েলসের সাথে স্কটল্যান্ড এসে যুক্ত হলো। তার মানে তখন ছিল ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। পরে এসে কি হয়, 1801 সালে গ্রেট ব্রিটেনের সাথে আয়ারল্যান্ড যুক্ত হয়। তার মানে আয়ারল্যান্ড এসে পরে যুক্ত হলো, কিন্তু ঝামেলা কোথায়? 1922 সালে এই যে স্কটল্যান্ড যুক্তটা হয়েছে, এই যে আয়ারল্যান্ড যুক্তটা হইলো, এই আয়ারল্যান্ড আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা উত্তর আয়ারল্যান্ড আর একটা দক্ষিণ আয়ারল্যান্ড, ঠিক আছে। দক্ষিণ আয়ারল্যান্ডটা পরবর্তীতে শুধু আয়ারল্যান্ড নামে আলাদা রাষ্ট্র হয়, কিন্তু এই নর্দার্ন যে আয়ারল্যান্ডটা ছিল, এই নর্দার্ন আয়ারল্যান্ডটা আমাদের কোনটা, এই যুক্তরাজ্যের সাথে যুক্ত হয়ে যায়, এবং বাকি যে আয়ারল্যান্ড সেটা আলাদা দেশ হয়ে যায়। তার মানে বর্তমানে দেশ কোনটা? ওয়েলস, এরপর ইংল্যান্ড, স্কটল্যান্ড আর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, মোট 4টি দেশ। এই 4টা দেশ নিয়ে আমাদের কি, এই 4টা দেশ নিয়ে হচ্ছে আমাদের এই নর্দার্ন আয়ারল্যান্ড। ওকে, আমাদের শাহজাদি ফাহিমা আশা যুক্ত হয়েছে, অর্ণি বিশ্বাস। ওকে, এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া, মাগুরা থেকে অর্ণি বিশ্বাস, থ্যাংক ইউ। মাগুরা মাই ফেভারিট প্লেস। ওকে, এরপর আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন, এরপর আমাদের একটা সেলফ টেস্ট আপনাদের জন্য। ব্রিটেনের আইনসভার নাম কি? ব্রিটেনের আইনসভার নাম কি? ওকে, বা ইংল্যান্ডের আইনসভার নাম কি, বা ব্রিটিশদের আইনসভার নাম কি, ওকে, বা যুক্তরাজ্যের আইনসভার নাম কি? এটা একটু উত্তর করতে চাই। ওকে, আমাদের সাথে শেফাও যুক্ত হয়েছে। আমাদের দেখি, আমাদের ব্রিটেনের আইনসভার নাম কি? ব্রিটেনের আইনসভার নাম কি একটু জানতে চাই, দ্রুত একটু কমেন্টস করে জানান। ব্রিটেনের আইনসভার নাম কি? ওকে, আমাদের নাজমুল নাহিদ বলছে সি, কংগ্রেস। আমাদের মহিমা বলছে পার্লামেন্ট। এরপর মাহফুজা বলছে খ, পার্লামেন্ট। নাজমুল বলছে সি। দেখা যাচ্ছে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, পার্লামেন্ট এবং হচ্ছে কংগ্রেস, দুইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। অনেকেই কিন্তু এক একটা উত্তর করছে। সুমাইয়া নিশি বলছে পার্লামেন্ট, মনীষা বলছে খ, মারিয়া বলছে বি। ওকে, আমরা একটু সামনের দিকে আগে। সিদ্ধাতুল মুনতাহা বলছে বি। একটা জিনিস বুঝেন, আইনসভা, আইনসভা ইংরেজিতে বলে লেজিসলেচার। ওকে, আইনসভা। এখন আইনসভা একটু বুঝাই, একটা দেশের সরকারি যে কাঠামো, এই সরকারের কাঠামোর মধ্যে আমাদের বেসিকলি সরকারি কাঠামোর মধ্যে আমাদের কি থাকে, সরকারের কাঠামোকে 3 ভাগে ভাগ করে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইনসভার কাজ হচ্ছে দেশের আইন প্রণয়ন করা। এই আইনসভাকে কিন্তু এক এক দেশে এক এক নামে ডাকে। বাংলাদেশের যে আইনসভা, যেটা জাতীয় সংসদ নামে আমরা চিনি, জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভাকে কি বলে? জাতীয় সংসদ। আমাদের এই যে সিনেট হচ্ছে আমাদের আমাদের যুক্তরাজ্যের যে উচ্চ কক্ষ ছিল, আইনসভার 2টা কক্ষ, যুক্তরাজ্যের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। ওকে, এই কংগ্রেসের 2টা পার্ট, একটা হচ্ছে সিনেট, আর সিনেট হচ্ছে উচ্চ কক্ষ, আর একটা হচ্ছে লোয়ার পার্ট, যেটা সেটাকে বলা হচ্ছে আমাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, এই সিনেট এবং কংগ্রেস এই দুইটা আমাদের কাদের সাথে সম্পৃক্ত? এই দুটো সম্পৃক্ত হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে, মানে ইউএসএ। ওকে, যুক্তরাষ্ট্র বলতে কোনটা? ইউএসএ। এই দুইটা হচ্ছে আমাদের ইউএসএ এর সাথে সম্পৃক্ত। এবং পার্লামেন্ট যেটা, পার্লামেন্ট, ওকে, এই পার্লামেন্ট বেসিক্যালি আমাদের এই ব্রিটেনের আইনসভার নাম। তার মানে ব্রিটেনের আইনসভার নাম কি? ব্রিটেনের আইনসভার নাম কি? ওকে, ব্রিটেনের আইনসভার নাম কি? ব্রিটেনের আইনসভার নাম কিন্তু ভাইয়া পার্লামেন্ট। ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে আমাদের পার্লামেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ব্রিটেনের আইনসভার নাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু সামনের দিকে যাই।
সেটা হচ্ছে আমাদের এখন একটা অঞ্চল পাবো, তার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। কি নাম? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। একটা অঞ্চল পাবো আমাদের ইউরোপের গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, তার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বেসিক্যালি 5টা দেশের সমন্বয়, 5টা রাষ্ট্রের সমন্বয়ে, তার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। সেই 5টা দেশের নামের সূত্র কি? ফিডে আসন। ফিডে আসন, এই ফিডে আসন দ্বারা আমাদের ওই 5টা দেশকে বোঝানো হয়। সেই 5টা দেশ কোনটা কোনটা? ফার্স্ট অফ অল ফিতে হচ্ছে ফিনল্যান্ড। ফিতে কোনটা? ফিনল্যান্ড। ফিতে হচ্ছে ফিনল্যান্ড। এরপরে হচ্ছে আমাদের ডেতে হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক, ফিনল্যান্ড, ডেনমার্ক। এই ডেনমার্ক কিন্তু, ডেনমার্ক হচ্ছে পৃথিবীর প্রথম পতাকা তৈরি করা হচ্ছে এই ডেনমার্ক, ঠিক আছে। এরপরে আতে হচ্ছে এই আইসল্যান্ড। আতে কোনটা? আতে হচ্ছে আইসল্যান্ড। এরপরে সুতে হচ্ছে সুইডেন। সুতে কোনটা? সুইডেন। নতে হচ্ছে নরওয়ে। নতে হচ্ছে নরওয়ে। তার মানে আমরা ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক আর হচ্ছে আইসল্যান্ড। এই 5টা দেশ মিলিয়ে যেই অঞ্চলটা, তাকে বলে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল পৃথিবীর সর্ব উত্তরের দিকে হচ্ছে এই 5টা দেশ। ওকে, ইউরোপের এই 5টা দেশ পৃথিবীর সর্ব উত্তরের দিকে, এদেরকে কি বলে? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ওকে, এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে 5টা দেশটাকে আমরা বেসিক্যালি বললাম। এই অঞ্চলের ঘরগুলোকে বলে ইগলু। ঘরগুলোকে কি বলে? ইগলু। বিশেষ কিছু জিনিস জানেন, এই অঞ্চলের ঘরগুলোকে বলে ইগলু। এই অঞ্চলের গাড়িকে বলে হচ্ছে স্লেজ। গাড়িগুলোকে কি বলে? স্লেজ, যেগুলো কুকুরে টানে। বেশিরভাগ রাস্তা তো বরফের নিচে পড়ে থাকে, 7-8 মাস বরফ থাকে এইসব জায়গায়। তো 7-8 মাস যখন বরফ থাকে, রাস্তাগুলোর উপর দিয়ে বরফ জমে যায়। তো বরফ যখন জমে যায়, তখন ওইখান দিয়ে তো স্বাভাবিকভাবে গাড়ি চলতে পারে না। তখন ওই কুকুর থাকে, বিশেষ কুকুর, ওই কুকুরে হচ্ছে টেনে নিয়ে যায় একটা গাড়িকে। এটাকে বলে কি? স্লেজ। এটাকে বলে হচ্ছে স্লেজ। ওকে, এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই অঞ্চলের খেলা, স্কেটিং খেলা, যেটা বরফের উপর দিয়ে খেলা হয়। ওকে, এই অঞ্চলের আদিবাসী যেটাকে বলে সেটা হচ্ছে ভাইকিং প্লাস এস্কিমো। ভাইকিং ও এস্কিমো হচ্ছে আমাদের এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের আদিবাসী। ওকে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের আদিবাসী ভাইকিং এবং এস্কিমো। এরপর আমরা যেটা পাবো, এই অঞ্চলে 7-8 মাসের মতো বরফ থাকে। এই অঞ্চলে কি 7-8 মাসের মতো বরফ থাকে, কারণ সর্ব উত্তরের দিকে এই অঞ্চলে আলো বা মানে আলো, যেটা সূর্যের আলো খুবই কম পড়ে, যার জন্য হচ্ছে অধিকাংশ সময় বরফ আচ্ছাদিত থাকে। ওকে, এরপরে এটা পৃথিবীর সর্বসুখ শান্তিপূর্ণ জায়গা। আমরা যখনই দেখি পৃথিবীর সেরা 5-7টা সুখ শান্তিপূর্ণ জায়গা, সেরা 10টার মধ্যে কিন্তু এই 5টা অবশ্যই থাকে। এখন যেরকম সুইডেন হচ্ছে সব থেকে শান্তিপূর্ণ দেশ, হ্যাঁ, এরকম আরো আশেপাশের জায়গায় দেশগুলা সবসময় এরা 1 থেকে 5-এর মধ্যে থাকে। ওকে, এই দেশগুলা, হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় সুখ শান্তিপূর্ণ অঞ্চলের দেশ। ওকে, এরপরে আমাদের এই দেশগুলা কি? ফিনল্যান্ড, আমাদের বিস্তারিত এখানে দেওয়া আছে কোনটা কিসের জন্য বিখ্যাত। এর মধ্যে আমাদের এটা একটু বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, অথবা আমাদের যদি আপনারা এর পিডিএফ পেতে চান, তাহলে ক্লাসটি অবশ্যই শেয়ার করে আমাদের যে মেইন পেজ আছে, পেজে যদি আপনি নক দেন, তাহলে পুরো ক্লাসের পিডিএফটা আপনি পেয়ে যাবেন। অথবা আমি এখানে একটা কমেন্টস করে দিচ্ছি এমডি দিদার হোসেন আইডি থেকে, হাই এভরিওয়ান লিখে আপনারা যদি আমাকেও নক দেন, তাহলে এখান থেকে পুরো ক্লাসের পিডিএফটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমরা যেটা দেখব, এখন আমরা যে অঞ্চলটাকে দেখব, তার নাম কি? তার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। একটা আপনাদের জন্য একটা সেলফ টেস্ট কি? গ্রিনল্যান্ড। আমরা একটু আগে দেখছি আইসল্যান্ড, এরপরে আমাদের নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই বিস্তারিত দেশগুলো দেখেছি না। এই দেশগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেন হচ্ছে আমাদের, যে গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড বলা হয়, সবথেকে বড় দ্বীপ। এই গ্রিনল্যান্ড হচ্ছে কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? ঠিক আছে, আমাদের গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত একটু কমেন্টসে জানতে চাই। গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড যে দেশটা, সেই দেশটা কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড মানে গ্রিনল্যান্ড যেই আমাদের দ্বীপটা, সেটা কোন দেশের অন্তর্গত? ওকে, একটু কমেন্টসের মধ্যে জানতে চাই গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত। ওকে, আমাদের কিন্তু উত্তর চলে আসে। সুমাইয়া নিশি বলছে ডেনমার্ক। ওকে, সুমাইয়া নিশি বলছে ডেনমার্ক। আমাদের সুমাইয়া নিশি বলেছে ডেনমার্ক, পাশাপাশি সুমাইয়া নিশি বলছে ডেনমার্ক। ওকে, পাশাপাশি আর কি আমাদের নাজমুল বলছে ক, সমাপ্তি বলছে ক। ওকে, এরপর মারিয়াও বলছে ক। হ্যাঁ, এটার উত্তর হবে ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে পৃথিবীর, আমি কি বললাম, পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। সেই গ্রিনল্যান্ডের কি বললাম, গ্রিনল্যান্ডের
গ্রিনল্যান্ড দ্বীপটা কোন দেশের অন্তর্গত? এই ডেনমার্কের অন্তর্গত। ডেনমার্ক শাসন করে হচ্ছে গ্রিনল্যান্ডকে। ক্লিয়ার? ওকে, সামনের দিকে তাহলে আমরা একটু আগাই। সামনের দিকে আমরা একটু আগাবো। এখন আমেরিকা আবিষ্কারের একটা ইতিহাস, আমরা একটু আমেরিকা আবিষ্কারের ইতিহাসটা জানি। ওকে, ক্লাস প্রায় শেষের দিকে আমেরিকা আবিষ্কারের ইতিহাসটা আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, আমেরিকা আবিষ্কারের ইতিহাস যদি জানতে চাই তাহলে আমাদের বুঝতে হবে প্রাচীন কালের সময়টাকে। এই ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এইদিকে হচ্ছে আমেরিকা। ঠিক আছে, এই আমেরিকা, ইউরোপ, আমাদের এই অঞ্চলটাকে বেসিক্যালি বুঝতে হবে। এবং এর মাঝখান দিয়ে এই যে একটা সাগর, মহাসাগর, এই মহাসাগরটাকে বলে আটলান্টিক মহাসাগর। ওকে, এবং এই যে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরে আগে ইউরোপীয়রা বাণিজ্য করতে আসতো হচ্ছে আমাদের এই ভারতে। ভারত হচ্ছে বেসিক্যালি এইখানটায়। তো এইখানে সরাসরি তো আমাদের পথে আসতে পারবে না, গাড়ি তো এত ছিল না। তো সেই সময় আসবে তারা কিসে বাণিজ্য করতে আসবে? নৌপথে। ঠিক আছে, নৌপথে তারা বাণিজ্য করতে আসবে। এই বাণিজ্য করতে আসবে কেন? ভারতে কেন বাণিজ্য করতে তাদের আসবে? কারণ তারা ব্যবসা বাণিজ্য, আমাদের এই ভারতে আমরা জানি ভারতের যে জলবায়ুটা সেটা আমাদের মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, যার জন্য এই অঞ্চলে অনেক বেশি কি ফলে? ফসল ফলে। এই এত বেশি পরিমাণ ফসল ফলার জন্য এই অঞ্চলটার উপরে প্রাচীন যেই সভ্যতাটা বেসিক্যালি কৃষির উপর ডিপেন্ডেন্ট ছিল, যার জন্য এর প্রতি পৃথিবীর সবারই কম বেশি ঝোঁক ছিল। এই ইউরোপ বাণিজ্য করতে আসবে কোথায়? এই এশিয়াতে যখন বাণিজ্য করতে আসবে তখন এই ইউরোপের লোকজন কিভাবে আসবে? এইখানে যখন বাণিজ্য করতে আসবে তখন একে যদি নদীপথে আসতে যায়, যেহেতু এখান দিয়ে নদীপথে আসতে পারবে না, সুতরাং ওর আসতে হবে এই যে এইখান দিয়ে। ওকে, এই যে এইখান দিয়ে তাকে আসতে হবে। এইখান দিয়ে যদি আসতে চায় তাহলে তার একটা আবিষ্কারের যে এই অঞ্চলে আবিষ্কারের, এখান দিয়ে আসতে চাইলে তার একটা জলপথ আবিষ্কার করতে হবে। এই জলপথটা হচ্ছে তাকে আবিষ্কার করতে হবে। এই জন্য আমাদের এইখানে একটা দেশ আছে, তার নাম স্পেন। স্পেন। এই স্পেনের একজন রানী ছিল, তার নাম ইসাবেলা। স্পেনের রানীকে ইসাবেলা বলা হয়। ঠিক আছে, এই স্পেনের রানী ইসাবেলা কি করলো? ইসাবেলা কয়েকজন নাবিককে ডাকলো। তার মধ্যে প্রথমেই যে যাকে ডাকলো তার নাম বার্থোলোমিউদিয়াস। সেই বার্থোলোমিউদিয়াস কি করে? বার্থোলোমিউদিয়াস হচ্ছে আমাদের প্রথমে এখানে আসার পরে সে আমাদের 1487 সালে সে আসার পরে সে এখানে দায়িত্ব পায় কিসের? ভারতের পথ আবিষ্কার করার জন্য। সে খুব সুন্দরভাবে এখান দিয়ে আসতেছিল, আফ্রিকার পাশ দিয়ে আসার সময় আস্তে আস্তে এখান দিয়ে ইউরোপের আফ্রিকার পাশ দিয়ে আসে। এই পর্যন্ত আসার পরে সে কি হয়? সে হচ্ছে মারা যায়। সে পুরো ভারতের পথ আবিষ্কার করতে পারে নাই। ফার্স্টে ব্যর্থ হলো বার্থোলোমিউদিয়াস এখানে এসে ব্যর্থ হয়ে গেল ভারতের পথ আবিষ্কার করার জন্য। এরপরে ইসাবেলা আরেকজনকে দায়িত্ব দিবে। সেই দায়িত্ব দিবে হচ্ছে একজন ইতালিয়ান নাবিক। তার নাম কি? ইতালিয়ানের নাবিকের নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। সেই কলম্বাস সাহেব কি করলো? সে এইখান দিয়ে আসার পরিবর্তে সে সরাসরি এই রাস্তায় আসছে। এই রাস্তায় এসে সে এই আমাদের আমেরিকার এই অঞ্চলটাতে এসে উঠছে। বুঝতে পারছি? সে আগাগোড়া যাওয়ার তার কাছে কোনো সিস্টেম নাই, সে সরাসরি এই সোজাই আসছে। কিন্তু সে তো জানে সে কোথায় যাচ্ছে, সে জানে সে হয়তোবা ভারতেই যাচ্ছে। ক্রিস্টোফার কলম্বাস এখানে আসলো। আসার পরে সে এই অঞ্চলটাকে, আমরা জানি ভারত হচ্ছে পৃথিবীর আমাদের এই পূর্ব অঞ্চলে, কিন্তু এইটা কোন অঞ্চল? এটা হচ্ছে পৃথিবীর ওয়েস্ট অঞ্চল। ঠিক আছে, ওয়েস্টে। এবং সে দাবি করলো এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, সে যখন বললো এটাকে ইন্ডিয়া বা ইন্ডিজ, এই জন্যই এই অঞ্চলটাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। বুঝাইতে পারছি? ওয়েস্ট ইন্ডিজ তাহলে কেন নাম? কারণ তারা ভাবছিল ভারতের এটা মনে হয় ভারত, কিন্তু ক্রিস্টোফার কলম্বাস এটা ভারত ভাবছে, আসলে তো এটা ভারত না। এই জন্য ভারত যেহেতু না, কিন্তু তার নামে স্মরণার্থে সে যেহেতু এটাকে ভারত বলছিল, এটা পূর্ব ভারত এবং এটাকে বলে পশ্চিম ভারত বা ওয়েস্ট ইন্ডিজ। ক্লিয়ার? ওয়েস্ট ইন্ডিজ নামটা কেন আসলো? ক্লিয়ার? ওকে, এরপরে এখানে আসলো আমরা জানি এই আমাদের আমেরিকার আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষের স্বাভাবিকভাবে গায়ের রংটা একটু বাদামি। আমাদের এই অঞ্চলের মানুষের গায়ের রংটা একদম সাদা বর্ণের। ঠিক আছে, এই অঞ্চলটার গায়ের রং হচ্ছে কালো বর্ণের। আবার এই অঞ্চলটার মানুষ তাদের গায়ের রং হচ্ছে একটু লাল বর্ণের। বুঝাইতে পারছি? এরা হচ্ছে একটু লাল বর্ণের। হ্যাঁ, এই লাল বর্ণের হওয়ার কারণে এবং যেহেতু এই আদিবাসী যারা ছিল তাদেরকে ক্রিস্টোফার কলম্বাস বললো কি হিসেবে? ইন্ডিয়ার লোকজন হিসেবে। ইন্ডিয়ার লোকজন ভাবলো, যার জন্য এদেরকে লালের ইংরেজি হচ্ছে রেড এবং ইন্ডিয়ারে বলা হচ্ছে ইন্ডিয়ান। এই জন্য আমাদের এই উত্তর আমেরিকা বা আমেরিকার যারা আদিবাসী ছিল তাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। আমেরিকার আদিবাসীদেরকে কি বলা হয়? রেড ইন্ডিয়ান। আমেরিকার আদিবাসীদের বলা হয়
রেড ইন্ডিয়ান। ক্লিয়ার? আমেরিকার আদিবাসীদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। ওকে, আরেকটা জিনিস আমি বুঝাবো। রেড ইন্ডিয়ান পরবর্তীতে ক্রিস্টোফার কলম্বাস এখানে আসলো। মজার তথ্য হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস মারা যাওয়ার আগের দিন পর্যন্ত সে বিশ্বাস করত সে আসলে এখানে এসে ভারতে আবিষ্কার করেছিল, সে আমেরিকা আবিষ্কার করে নাই, কিন্তু সে ভারত আবিষ্কার করেছিল। কিন্তু আসলে তো সে ভুল বুঝেছিল। সে তো এটা বুঝে নাই যে এটা ভারত না, এটা হচ্ছে আমেরিকা। এই জন্য আমেরিকার, আমরা জানি আমেরিকার রাজধানী কি? আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। এই ডিসির ফুল মিনিং কি জানেন? দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিক্ট, সিতে হচ্ছে কলম্বো, ডিস্ট্রিক্ট অফ কলম্বো। কলম্বো বলতে ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে ডিস্ট্রিক্ট অফ কলম্বো। এবং ওয়াশিংটন হচ্ছে জর্জ ওয়াশিংটন, আমেরিকার জাতির পিতা বলা হয় বা স্বাধীনতার পিতা বলা হয় ওয়াশিংটনকে। ওয়াশিংটন এবং আমাদের কলম্বোর নাম অনুসারে ওদের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার? এরপরে পরবর্তীতে সে তো আর ভারতের জলপথ আবিষ্কার করতে পারলো না, আমাদের পর্তুগিজ নাবিক। পরে যাকে দায়িত্ব দেওয়া হলো তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। তার নাম কি? ভাস্কো দা গামা। সেই ভাস্কো দা গামা কি করলো? এখান দিয়ে আস্তে আস্তে একদম পুরো ভারতে আসার জলপথ কিন্তু সেই আমাদের পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কিন্তু আবিষ্কার করে ফেললো। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে কিভাবে ওকে। সুমাই নিশি বলছে ভুল করলেও ফুল কনফিডেন্স ছিল। হ্যাঁ, এইরকম ব্যাপারই হয় আমাদের কোথায়, ইউনিভার্সিটিতে যখন এক্সাম দিতে যাই তখন স্বাভাবিকভাবে মানে মনে হয় যে এটাই মনে হয় হবে, কনফিডেন্স আছে এটাই হবে, কিন্তু আসলে এটা কনফিডেন্সের সাথে ভুল উত্তর হয়ে যায়। এই কনফিডেন্সের সাথে আমরা ভুল উত্তর যেন না দেই, এই ব্যাপারে আমাদের আরেকটু বেশি সচেতন হতে হবে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন যেটা দেখব আপনাদের জন্য তাহলে এই আবিষ্কারের ইতিহাসটাই আমি একটু খুব সুন্দরভাবে দিয়েছি যে কে কত সালে আসে। বার্থোলোমিউ ডিয়াস এত সালে আসে, এরপর ক্রিস্টোফার কলম্বাস আসে, তারপর ভাস্কো দা গামা শেষ পর্যন্ত এসে সে সফল হয়ে যায়। ওকে, তার মানে এই কয়েকজনের নাম আমি এখানে বিস্তারিত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু কমেন্টস, একটু আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাদের পেজে আপনি ক্লাসটি শেয়ার করে আমাদের পেজে যদি আপনি নক দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, অথবা আমি এখানে কমেন্টস করে দিচ্ছি হাই এভরিওয়ান লিখেন দিদার হোসেন আইডি থেকে। আপনারা যদি আমার আইডিতেও নক দেন তাহলে অবশ্যই ক্লাসটি পেয়ে যাবেন। ওকে, আপনারা যদি আমাদের পেজে নক দেন তাও পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে যেটা আগাবো সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সেলফ টেস্ট, লাস্ট সেলফ টেস্ট। হ্যাঁ, সেলফ টেস্ট একটু দেখি। সেলফ টেস্টটা কি সম্পর্কে? সেলফ টেস্ট হচ্ছে ইউরোপ থেকে ভারতের আসার জলপথ আবিষ্কার করেন কোন নাবিক? একটু কমেন্টসে জানাই, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে কোন নাবিক? ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে কোন নাবিক? তার নাম কি? একটু কমেন্টসে জানাই তার নাম কি। ওকে, আমরা একটু কমেন্টস দেখবো। তার আগে আমরা যে জিনিসটা একটু দেখে নিই সেটা হচ্ছে আমাদের এই পুরো ক্লাসটি কিন্তু আমাদের জয়কলির আমাদের যে এই নার্সিং এর জন্য যে বইটা আমাদের বিএসসি অথবা ডিপ্লোমা যেটা আছে দুইটার জন্য আলাদা বই, নার্সিং 8, হ্যাঁ, এই বইটা থেকে নেওয়া। এবং আপনারা জানেন আমাদের জয়কলি বই কিন্তু বেশ সমৃদ্ধ হয়ে থাকে, আমরা ক্লাসগুলো বই থেকেই নেওয়ার চেষ্টা করি। এবং জয়কলি পরিবার কিন্তু আপনাদের জন্য অনেক মেহনত করে ভাই। এই যে ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসটাই আপনার জন্য ফ্রি দেওয়া হয়েছে, অথচ এই ক্লাসগুলোই যদি পেইড ব্যাচে নিত এক একটা ক্লাসের জন্য আপনার কাছ থেকে কতগুলো টাকা চার্জ করা হতো। হ্যাঁ, আমরা কিন্তু যখন আপনি আমার ক্লাসগুলো করেন বা আমি সহ যে কোনো টিচারের যখন ক্লাস করেন তখন একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের টিচারগুলো কিন্তু বেস্ট ক্লাসগুলো নেয়। ওকে, এরপর এই বইয়ের যে কাজগুলো আছে আপনারা যদি বইটা পড়েন অবশ্যই আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রিকোয়েস্ট থাকবে আপনি একটা জিনিস, আমি একজন বিখ্যাত মনীষীর একটা উক্তি বলি, সেটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তার মানে বই আসলে মানুষের নলেজ বাড়ায়, বই মানুষের সম্পদকে বৃদ্ধি করে। ওকে, সুতরাং বই পড়ার চেষ্টা করেন যথেষ্ট পরিমাণ। যে বই পড়েন বাজারের আপনি চাইলে এই বইটা অন্ততপক্ষে একবার দেখে নিতে পারেন যে বইটা আসলে কিভাবে সাজানো আছে। আশা করি আপনার ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ ভালো লেভেলের একটা প্রস্তুতি এই বইটার মাধ্যমে আপনার সম্ভব হতে পারে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে সামনে আপনাদের পরীক্ষা। হ্যাঁ, ক্লাস হচ্ছে, ক্লাস হবে, কিন্তু সামনে পরীক্ষা অলরেডি। আপনারা যারা ভার্সিটির পরীক্ষা দেবেন, ভার্সিটি অ্যাডমিশন, তাদের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে। সো আপনাদের দিন কিন্তু বেশি দিন বাকি নাই, একদিন বাড়তেছে, মানে আপনার টেনশন বাড়তেছে, আপনার পড়ার স্পিড বাড়ানো দরকার। এখন যদি আপনি 5টা মিনিটও লস করেন সেটা আপনার জীবনে সব থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিগুলো না করেন এটাই আপনাদের কাছে চাওয়া। আর এই ক্লাসটি নেওয়া হচ্ছে আমাদের বেসিক্যালি জয়কলি পরিবারের, আমি আবার স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই জয়কলি পরিবারের আমাদের সম্মানীয় ডিরেক্টর সাহেব আমাদের অজয় স্যার ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার
দেওয়ার জন্য। পাশাপাশি জয়কলি পরিবারকে অনেক বেশি শুভকামনা এবং হচ্ছে অনেক বেশি তার জন্য সাফল্য কামনা করছি। সে এত কষ্ট করে জয়কলি পরিবার আপনাদের স্টুডেন্টের জন্য এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে। ওভারঅল শেষের দিকে আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো আমি একটু দেখার চেষ্টা করব, আর না থাকলে আমরা মোটামুটি ক্লাসটি শেয়ার করে দিব, ক্লাসটি শেয়ার করে দিয়ে ক্লাসটি শেষ করে দিব। ওকে, দেখতে চাই আপনারা ক্লাসটি যদি এখনো শেয়ার করে না দেন, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আশা করি ক্লাসটি আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে। ওকে, আচ্ছা, জীবন গড়তে বই, এটা পড়বেন সবাই। ওকে, আমাদের জয়কলি বই যেটা আছে বেসিক্যালি নার্সিং এর জন্য, আমি মনে করি নার্সিং এর জন্য ইটস এনাফ। ওকে, তারপরে আপনারা বিস্তারিত বইটা যদি পড়েন আপনারা বুঝতে পারবেন বই সম্পর্কে। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দেই। ক্লাস শেষ করে দেই। আমাদের কিন্তু অনেকেই উত্তর করেছে, ভাস্কো দা গামা অনেকেই কিন্তু উত্তর করেছে, সমাপ্তি সবার অনেকে, থ্যাংক ইউ সকলকে। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালোভাবে পড়াশোনা করেন। ঠিক আছে সকলকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।